লাস্ট ক্লাসে আমাদের যেটা হয়ে গেছিলো সেটা হচ্ছে তোমার ওই রেজিস্ট্যান্স সম্বন্ধে পড়ে নিয়েছিলাম। আজকের যে ক্লাসটা হবে সেখানেতে কম্বিনেশনে ঢুকছে, আর একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্কটা আমি লাস্টে করাবো, ঠিক আছে? তার আগে এটা কমপ্লিট করে নিই, কারণ ওখানটাতে যদি টাইম লেগে যায় তাহলে এই মেন টপিকটা যেটা আগে করাবো তার টাইমটা চলে যাবে। তো প্রথমটা হচ্ছে কম্বিনেশন। আমি ভেবেছিলাম ওহমস লটা কিরচফস লটা করাবো, কিন্তু তার আগে এটা করে দেওয়াটা উচিত, না হলে ওটা অ্যাপ্লাই করতে পারবে না। অফ রেজিস্ট্যান্সেস, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সেস জায়গাটাতে যখন আমরা পড়ি, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে ইভেন আমরা যখন ক্যাপাসিটার পড়েছিলাম সেখানেও দেখেছিলাম যে দুই রকমের কম্বিনেশন সম্ভব বাস্তবে, যদি আমি ক্যাপাসিটারকে দিই কিংবা রেজিস্ট্যান্সকে দিই। এখন সেই দুটোকে মিলিয়েও করা যায়, সেটাকে আমরা মিক্সড কম্বিনেশন বলি। মেন যে দুটো কম্বিনেশন সেটা হলো, একটা হলো সিরিজ কম্বিনেশন, একটা হলো প্যারালাল কম্বিনেশন। এবারে প্রথম হলো তোমার সিরিজ কম্বিনেশন, আর একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। তো যদি সিরিজ কম্বিনেশন আমি দেখি সেই ক্ষেত্রে কেসটা কী হয়? সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে এইটা হয় যে যখন আমি ধরো তিনটে রেজিস্ট্যান্সকে এখানটাতে নিলাম, তিনটে রেজিস্ট্যান্সের ভ্যালু ডিফারেন্ট, তিনটেরই আমি বলছি R1 R2 R3 এরকমভাবে। তো ব্যাটারিকে আমি কানেক্ট করলাম, ভি ভোল্টের ব্যাটারি আছে এখানটাতে, R1 রেজিস্ট্যান্স, এটার হচ্ছে R2 রেজিস্ট্যান্স, এটার হচ্ছে R3 রেজিস্ট্যান্স। তো যদি এই কেসটা হয় তো তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি যে ব্যাটারি যেটা আছে, ব্যাটারি যথারীতি তাকে মানে সাপ্লাই করবে কারেন্টটাকে, এবং সেই কারেন্টটাকে যখন সে সাপ্লাই করবে সেই সময় এই কেসটা হবে যে এর মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করবে। এই যে কারেন্টটা ফ্লো করছে আই কারেন্ট, এটা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাস হবে, পাস হয়ে আবার ফিরে আসবে। তো মনে রাখবে একটা কথা সবসময় মাথায় ফিক্স করে নাও, সেটা হলো কারেন্ট যেই পাথকে ফলো করে যায় সেই পাথকে ফলো করে কখনো ফেরে না। কারেন্ট যেই পাথকে ফলো করে যায় সেই পাথটাকে ফলো করে কখনো ফেরে না। এবং ব্যাটারি যেই পরিমাণ কারেন্ট ছাড়ে সেই পরিমাণ কারেন্টকে অ্যাকসেপ্ট করে। এই কথাটাকে একদম মাথায় ফিক্সড করে নাও। এর মানে হলো একটাই, যে যদি এই সার্কিটটার মধ্যে আমি বলি যে ক্লকওয়াইজ সেন্সে কারেন্টটা ঘুরছে, তাহলে এই সিচুয়েশনটা মেনটেন করে কারেন্ট কখনই ব্যাটারির কাছে আবার অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স মেনটেন করে আবার ফিরে আসবে না। মানে এই লাইন দিয়ে কারেন্ট যদি এইভাবে যায়, এইভাবেই যাবে। এই কন্ডিশন ব্যাটারিকে চেঞ্জ না করলে কারেন্ট কখনো উল্টো দিকে ফ্লো করবে না। তো এক নম্বর কথা হলো এইটা, যে কারেন্ট যেই পথকে ফলো করে সেই পথটাকে সারা জীবন মেনটেন করবে। সেই যদি আমি ব্যাটারিটাকে চেঞ্জ না করি, তার পোলারিটিকে আমি চেঞ্জ না করি, সেই ক্ষেত্রে কারেন্ট কখনো তার পথটাকে চেঞ্জ করবে না। এক নম্বর কথা হলো এটা। দুই নম্বর কথা হলো এটা, যে ব্যাটারি যতটা কারেন্টকে ছাড়বে ততটা কারেন্টকে সে আবার রিসিভ করবে। তো প্লাস দিয়ে যেই পরিমাণ কারেন্ট যাবে ঘুরে সেটা আলটিমেটলি ব্যাটারির মধ্যেই আসবে। এটা হলো বেসিক কনসেপ্টটা। তো যদি আই পরিমাণ কারেন্ট ফ্লো করে তো তাহলে দেখা যায় যে প্রত্যেকটার মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে না, আই করে। তো প্রত্যেকটা থ্রু কারেন্টের ভ্যালু যদি আমি বলি সেটা আই করেই হবে তিনটে রেজিস্ট্যান্সের থ্রুই। কিন্তু ডিফারেন্স যেটা হয়ে যায় না, সেটা হলো যে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা, আমি বারবার বলছি এটা কিন্তু পোটেনশিয়াল নয়, এটা হলো পোটেনশিয়াল ডিফারেন্সটা। এই পোটেনশিয়াল ডিফারেন্সটা চেঞ্জ হবে। এটার মধ্যে আমি বললাম যে V1, এটার মধ্যে হয়ে যাবে V2, এটার মধ্যে হয়ে যাবে V3। তো তিনটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ হবে। তো সিরিজ কম্বিনেশনটাকে আইডেন্টিফাই করার একটাই নিয়ম, সেটা হলো যে তার ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স ডিফারেন্ট হবে, কিন্তু তার মধ্যে কারেন্ট সেম ফ্লো করবে। এটা হলো সিরিজ কম্বিনেশনকে আইডেন্টিফাই করার প্রসেস। তো এই ক্ষেত্রে যেটা হবে, এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে যদি এর মধ্যে দিয়ে টোটাল কারেন্ট আই যায়, তো সেই ক্ষেত্রে এই তিনটের পোটেনশিয়াল যদি আমি মিলিয়ে দিই, তিনটের পোটেনশিয়াল মিলিয়ে দিলে আমি আলটিমেটলি পাবো কোনটা, ভি। কারণ এই পোটেনশিয়াল ডিফারেন্সগুলো যে ডিস্ট্রিবিউটেড হয়েছে, দিয়েছে ব্যাটারিটা, তার মানে এই ব্যাটারির পোটেনশিয়ালটা তিনটের মধ্যে ডিভাইড হয়েছে V1 V2 V3 করে। অর্থাৎ যদি আমি এটা করি যে V1 প্লাস V2 প্লাস V3, তাহলে আলটিমেটলি আমি পাবো কত, সেটা হলো V। তো যদি আমি V1 বলি, V1 তো V1 কত হবে না I ইন্টু R1, V2 কত হবে I ইন্টু R2, V3 কত হবে I ইন্টু R3, অ্যান্ড দ্যাট উইল বি ইকুয়াল টু এই যে টোটাল পোটেনশিয়ালটা, এটাকে আমি এরকম লিখতে পারি যে তিনটে মিলিয়ে যে টোটাল রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করলো, যেটাকে আমি R ইকুইভ্যালেন্ট বলছি, ইন্টু যে কারেন্টটা ফ্লো করছে, টোটাল কারেন্ট কত I, তাহলে I ইন্টু R ইকুইভ্যালেন্ট। এখান থেকে আইগুলো ক্যান্সেল আউট হবে, এবং ফাইনালি যেটা আমার কাছে পড়ে থাকবে সেটা হলো যে R ইকুইভ্যালেন্ট দ্যাট উইল বি ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। তো এইটা চলে আসে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো আমাকে মনে রাখতে হবে প্রথমত সিরিজ কম্বিনেশন তার মানে কারেন্ট সেটা থাকবে কনস্ট্যান্ট, কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হবে ডিফারেন্ট।
এটা হলো সিরিজ কম্বিনেশনের। এখন যেহেতু আমি দেখছি যে যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি মানে রেজিস্ট্যান্সটা আমি পেলাম সেটা তিনটের যোগফল, অর্থাৎ আমি বলতে পারি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এদের মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা হবে রেজিস্ট্যান্সের, ম্যাক্সিমাম যে ভ্যালুটা হবে রেজিস্ট্যান্সের তার থেকেও বেশি পাবো। কারণ তুই ইমাজিন করে দেখো, আমি বললাম যে তোমার কাছে তিনটে রেজিস্ট্যান্স আছে, 1 ওহম, 2 ওহম, 3 ওহম, ঠিক আছে? ম্যাক্সিমামটা কে বলো তো? ম্যাক্সিমামটা কে বলো বলো, কে ম্যাক্সিমাম? 1 ওহম, 2 ওহম, 3 ওহম, এর মধ্যে ম্যাক্সিমাম কার রেজিস্ট্যান্স? আরে বলো অপ্রদীপ, বলো কার রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম হবে? শুনতে পাচ্ছ? হ্যালো অপ্রদীপ, শোনা যাচ্ছে? আচ্ছা বলো তাহলে, 1 ওহম, 2 ওহম, 3 ওহম, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সটা কার? কার রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম? 3 ওহমে। তিনটাকে যোগ করলে কত আসবে? তিনটাকে যোগ করলে কত ওহম আসবে? 6 ওহম। তুমি দেখো 6 ওহমটা কিন্তু যেটা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স তার থেকেও বেশি ভ্যালু। তো মনে রাখবে, যখনই আমরা সিরিজ কম্বিনেশনে কোনো রেজিস্ট্যান্সকে বা অনেক কটা রেজিস্ট্যান্সে কানেক্ট করব, সেই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের যে ভ্যালু হবে সেটা ম্যাক্সিমাম যে রেজিস্ট্যান্স তার থেকেও বেশি হবে। তো আমি বলতে পারি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা আমি পাবো সিরিজের ক্ষেত্রে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দ্যাট উইল বি গ্রেটার দ্যান ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স। এটা হলো সিরিজ কম্বিনেশনের একটা রেজাল্ট। তুমি বলতে পারবে এরকমই একটা জিনিস আমি পেয়েছিলাম কিছুদিন আগের একটা টপিকে, কোন পার্টে পেয়েছিলাম বলতে পারবে? এরকম একটা জিনিস আমি বার করেছিলাম, সেই ক্ষেত্রে বলো তো কোন পার্টে করেছিলাম সেটা? পারবে বলতে? পারবে অপ্রদীপ? কোথায় করেছিলাম? পারবেন? আরে ভুলে গেলে নাকি? ক্যাপাসিটারের ক্ষেত্রে করেছিলাম, মনে পড়ছে? প্যারালাল কম্বিনেশন অফ ক্যাপাসিটারের ক্ষেত্রে, যে ক্ষেত্রে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 হতো, মনে পড়েছে? হ্যাঁ, ওই ক্ষেত্রে আমি বলেছিলাম যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ভ্যালু ম্যাক্সিমাম ক্যাপাসিটেন্সের থেকেও বেশি হয়। এখানে তাই হবে, এখানটাতে জাস্ট হবে উল্টোটা। তো মনে রাখবে, রেজিস্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে উল্টো সম্পর্ক চলে। ওখানে সিরিজ মানে 1/C ইকুয়াল টু 1/C1 1/C2 এরকমভাবে যোগ হয়, আর প্যারালাল মানে যোগ হয় তোমার C1 প্লাস C2 প্লাস C3 করে। আর এখানে হবে তার উল্টোটা, এখানে সিরিজের ক্ষেত্রে ডিরেক্ট অ্যাডিশন হবে, প্যারালালের ক্ষেত্রে কী হবে? উল্টো করে অ্যাডিশন হবে। তো এটা গেল ওভারঅল তোমার কি বলে সিরিজ কম্বিনেশনের জন্য। নেক্সট আমি চলে আসছি ফর প্যারালাল কম্বিনেশনস। এই ক্ষেত্রে কী হবে? যখন আমি তিনটে রেজিস্ট্যান্সকে প্যারালালি জয়েন করব, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2, একটা হচ্ছে R3। তো যখন আমি তিনটেকে জয়েন করলাম, এটা হলো R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, সেই ক্ষেত্রে কী হবে? যদি আমি ব্যাটারি কানেক্ট করি V, তাহলে এই ব্যাটারিটা কারেন্টকে এক্সিট করবে এখান থেকে I কারেন্ট। এই যে I কারেন্টটাকে এসে ছাড়বে না, এই I কারেন্টটা এইখানে এসে কনফিউজ হবে। শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে অপ্রদীপ এখন? অপ্রদীপ শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ, হ্যালো অপ্রদীপ, শুনতে পাচ্ছ? দেখো, এই যে I কারেন্টটা আছে, এই I কারেন্ট যখন এখানে আসবে তিনটের জাংশন পয়েন্টে, তখন এর কাছে তিনটে রাস্তা খোলা আছে। একটা হলো সে এই দিকে যেতে পারে, একটা হলো এই দিকে যেতে পারে, একটা হলো এই দিকেও যেতে পারে। তো কারেন্ট যখন এই জাংশন পয়েন্টে আসবে I কারেন্টটা, তখন করবে কি? তখন সে তিনটে পার্টে ভাগ হবে, এবং আমি বললাম এইখান দিয়ে I1 কারেন্ট পাস হবে, এখান দিয়ে I2 কারেন্ট পাস হবে, এখান দিয়ে I3 কারেন্ট পাস হবে, এবং আলটিমেটলি এই I1 I2 I3 আবার এসে এখানটাতে মিলে যাবে এবং I হয়ে বাইরে বেরিয়ে যাবে। তো এইটা হলো প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্টের ফ্লোটা। এখন যার ক্ষেত্রে রেজিস্ট্যান্স বেশি হবে তার ক্ষেত্রে কারেন্ট কম যাবে, এবং এই লজিকটা কেন আমি বলছি ব্যাপারটাকে বোঝো। দেখো, আমরা জানি যে V ইকুয়াল টু কত হয়? I ইন্টু R।
এখন প্যারালাল কম্বিনেশন তার মানে এই দুটো এন্ডের অ্যাক্রস পোটেনশিয়াল ডিফারেন্স প্রত্যেকটা রেজিস্ট্যান্সের সেম থাকবে, হ্যাঁ কিনা বলো? থাকবে, তাই না? অর্থাৎ দুটো এন্ডের অ্যাক্রস যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেটা অলওয়েজ সেম থাকবে। কার জন্য? ফর প্যারালাল কম্বিনেশন। যদি প্যারালাল কম্বিনেশনের জন্য দুটো এন্ডের অ্যাক্রস পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকে, আমি বলতে পারি ভি ইকুয়াল টু যদি আই আর হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আই ইকুয়াল টু কত? ভি বাই আর। অর্থাৎ হলো এটাই যে আই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। এর মানেটা দেখো, এর মানে হলো কি, যার রেজিস্ট্যান্স বেশি তার মধ্যে দিয়ে কম কারেন্ট ফ্লো করবে, যার রেজিস্ট্যান্স কম তার মধ্যে দিয়ে বেশি কারেন্ট ফ্লো করবে। অর্থাৎ এই যে প্যারালাল কম্বিনেশনে কারেন্ট যখন বেরোবে জাংশন পয়েন্টে আসবে, সেখানে তিনটে পার্টে ভাগ হবে, I1 I2 I3 ডিভাইড হলো, এবং আলটিমেটলি তারা গিয়ে আবার এখানে জয়েন্ট হবে, দিয়ে আই তৈরি হয়ে যাবে এবং তারা এখান থেকে বেরিয়ে যাবে। এটা হলো প্যারালাল কম্বিনেশন, যার ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স, আবার বলছি, দুটো রেজিস্ট্যান্সের অ্যাক্রস অলওয়েজ সেম থাকবে। তো প্যারালাল কম্বিনেশন আইডেন্টিফাই করার উপায় কি না, সেই ক্ষেত্রে ভি হবে কনস্ট্যান্ট, ভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স, আর কারেন্ট সেটা হবে ডিফারেন্ট, কারেন্টটা হবে কি ডিফারেন্ট। এবারে যদি আমি এটাকে কম্পেয়ার করি তাহলে আমি বলতে পারি যে এই যে টোটাল কারেন্ট যেটা এই সার্কিটের থ্রু যাচ্ছিল, দ্যাট ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। এখন আই মানে আমি জানি যে আই মানে কত হয় না, ভি বাই আর। এখন ভি মানে কত? ভি মানে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স, আর মানে কত? এই তিনটে মিলিয়ে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে, এটা হলো টোটাল কারেন্টের জন্য ভি বাই আর। তাহলে ভি বাই আর ইকুইভ্যালেন্ট লিখবো। I1 মানে কত হবে? ভি বাই R1, I2 মানে ভি বাই R2, I3 মানে ভি বাই R3। এখান থেকে ওপরের ভিগুলো যদি উড়ে যায়, সেই ক্ষেত্রে যেটা আমি পাবো সেটা হলো 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তো এই যে জিনিসটাকে আমি পেলাম, এইখান থেকে এবারে আমি লিখতে পারি একটা কনক্লুশন, যে এইখান থেকে যেটা হবে না সেটা হলো যে এই যে আর ইকুইভ্যালেন্ট হবে, এই আর ইকুইভ্যালেন্টের যে ভ্যালু সেটা এই তিনটের মধ্যে যার ভ্যালু মিনিমাম, মানে R1 R2 R3 এদের মধ্যে যার ভ্যালু মিনিমাম তার থেকেও কম হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু। কার জন্য? ফর প্যারালাল কম্বিনেশন। মাথায় ঢুকলো জিনিসটা কি বললাম? ঢুকছে? আরে ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার, আমি তো এক্ষুনি জয়েন করলাম। এটা বুঝতে পারলো তো ইন্দ্রাণী, যেটা এখন বললাম নাকি? হ্যাঁ স্যার, এটা আগে পড়েছি। হ্যাঁ, তো এখানে মনে রাখবে আর ইকুইভ্যালেন্ট ইজ লেস দ্যান আর মিনিমাম। এটা হলো ফর প্যারালাল কম্বিনেশন, ঠিক আছে? তো এই হলো সিচুয়েশনটা। তো যখন আরেকটা জিনিস মনে রাখবে, যখন আমি কোনো ব্যাটারিকে কানেক্ট করবো না, তখন তার এই যে এই পোর্শনটা যেটা হলো মাইনাস পোল, আমরা জানি এটা হলো প্লাস পোল। তো এই ব্যাটারিটা তার সঙ্গে যে তারটা জয়েন্ট আছে সেই পুরো তারটাতে ব্যাটারি তার একটা পোর্শনে প্লাস ভি পোটেনশিয়াল দেবে, আর অন্য পোর্শনে মাইনাস ভি নয়, জিরো পোটেনশিয়াল দেবে। বুঝতে পারলে? কারণ না হলে তুমি ডিফারেন্স করো, ভি মাইনাস জিরো কত পাবে? ভি পাবে। যদি মাইনাস ভি তাহলে কত আসবে? ভি মাইনাস ভি, তাহলে কত আসবে? জিরো চলে আসবে। বুঝতে পারলে? তো সেই ক্ষেত্রে মনে রাখবে একটাতে হবে তোমার প্লাস ভি, একটাতে হবে জিরো। তো এই ছিল প্যারালাল কম্বিনেশন। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কারেন্ট কনস্ট্যান্ট, পোটেনশিয়াল ডিফারেন্সটা হবে কি ডিফারেন্ট। এখানে কি হবে? কারেন্ট ডিফারেন্ট, পোটেনশিয়াল ডিফারেন্সটা হবে কনস্ট্যান্ট। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স থেকেও বেশি হবে। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু মিনিমাম রেজিস্ট্যান্স তার থেকেও কম হবে। চলো লিখে নাও এবার। ঝটপট হাত চালো। স্পিডে লেখো, স্পিডে লেখো।
হলো, লেখা হলো? স্যার একটু দাঁড়ান। স্যার হয়ে গেছে। কমপ্লিট। ওকে, চলো এবারে পরের হেডিংটা দিয়ে দাও। পরের যে পোর্শনটা, নেক্সট পার্টটা হলো লেখো পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন অ্যান্ড পোটেনশিয়াল ড্রপ। পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন অ্যান্ড পোটেনশিয়াল ড্রপ পরের হেডিংটা। তো কেসটা কি? প্রথমত পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে, আচ্ছা পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন কথাটা আসছে, এর মানে মাথায় একদম প্রথমেই একটা কনসেপ্ট আসবে, পোটেনশিয়াল ডিস্ট্রিবিউট কোনখানে হবে? কমন সেন্স দিয়ে বলো, সিরিজ কম্বিনেশন নাকি প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কোনখানে করব পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা? সিরিজে, কারণ প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে তো পোটেনশিয়াল সেমই থাকবে, ডিফারেন্সটা তোমাকে সিরিজের ক্ষেত্রে করতে হবে সেটা। তো যখন আমি বলছি যে পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন দেখো, আমি তোমাকে বললাম যে দুটো রেজিস্ট্যান্স আছে, একটা হচ্ছে 3 ওহমের আর একটা হচ্ছে 6 ওহমের, এটা হলো 6 ওহমের, এটা হলো 3 ওহমের, এবং এদের সাথে আমি কি করলাম, একটা ব্যাটারিকে কানেক্ট করে দিলাম। তো এই যে ব্যাটারিটাকে কানেক্ট করলাম, সাপোজ এটা হচ্ছে 15 ভোল্টের ব্যাটারি। এবার কেসটা কি হচ্ছে, এবার আমাকে বলছে এদের মধ্যে পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে, তার মানে আমাকে 3 ওহমের অ্যাক্রস আর 6 ওহমের অ্যাক্রস পোটেনশিয়াল ডিফারেন্সকে বার করতে হবে। কি করে বার করব? চলো, যদি সিরিজ কম্বিনেশন হয় সেই ক্ষেত্রে আমি একটা জিনিস জানি যে সিরিজ কম্বিনেশন মানে হলো যে ভি ইকুয়াল টু আই ইন্টু আর, এর মধ্যে আইটা হলো কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি ভি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর। অর্থাৎ যেই রকমভাবে রেজিস্ট্যান্স চেঞ্জ করবে তার অ্যাকর্ডিংই, মানে সমানুপাতিকভাবে বা ডিরেক্টলি প্রপোর্শন রেশিও মেনটেন করে আমরা বলতে পারি পোটেনশিয়ালটাও ডিস্ট্রিবিউটেড হবে। অর্থাৎ যার রেজিস্ট্যান্স যত বেশি তার পোটেনশিয়াল ডিফারেন্স তত বেশি, যার রেজিস্ট্যান্স যত কম তার পোটেনশিয়াল ডিফারেন্স তত কম। ব্যাপারটাকে আমি ম্যাথামেটিক্যালি দেখলে বুঝতে পারবো যে কী ব্যাপারটা আমি বলতে চাইছি। প্রথমে স্টেপটাকে দেখবে, প্রথম যে তোমার স্টেপ হবে পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন করার সময়, স্টেপটা খুব ভালোভাবে মাথায় রাখো এটা, কারণ এইগুলো না হলে অনেক রকমভাবে অনেকে বার করে, কিন্তু বেস্ট ওয়ে হলো এইটাকে দিয়ে বার করার। এবং এই প্রসেস আমরা অলরেডি ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে যখন সার্কিট সলভিং করেছিলাম সেখানেও করে এসেছিলাম, যেই কারণে যারা যারা ওই ক্লাসটা করেছিলে তাদের জন্য পুরো ব্যাপারটা রিকল হয়ে যাবে। দেখো প্রথম কি করব, যেহেতু আমি বলছি ভি ইজ প্রপোর্শনাল টু আর, অর্থাৎ হলো এটাই প্রথমে আমাকে বার করতে হবে। যদি আমি বলি এটা হলো V3 আর এটা হলো V6, তাহলে এদের রেশিও বার করি, তাহলে আমি বলতে পারি যে V3 ইজ টু V6। এর মানে হচ্ছে কত না, এর মানে হচ্ছে যে রেজিস্ট্যান্স অফ 3 দ্যাট ইজ 3 ওহম ইজ টু 6 এর জন্য কত আছে 6 ওহম, এইটা এর মানে আসবে কত 1:2। এর মানে হলো মেন পোটেনশিয়াল কোনটা, মেন পোটেনশিয়াল হলো ব্যাটারির যে পোটেনশিয়ালটা, কারণ ব্যাটারি ওখান থেকে পোটেনশিয়াল সাপ্লাই করলো, সেই পোটেনশিয়ালটা দুজন ভাগ করে খেলো। এবারে যখন ভাগ করলো তো মেন পোটেনশিয়াল 15, তার মধ্যে একটা রেশিও নিচ্ছে 3, একটা রেশিও নিচ্ছে 6। তো আমাকে বার করতে হবে তার ভ্যালুগুলো কত। আমি পেলাম দুজনের মধ্যে রেশিওটা কত। যদি আমি রেশিও পেয়ে যাই তাহলে আমি বার করতে পারি যে V3 এটা কত হবে না 3, V3 কত পোর্শন নিচ্ছে, 1% নিচ্ছে, তাহলে আমি কি লিখবো 1। টোটাল রেশিওটা কত 1+2, এই যে নিল এটা কে নিল V3। আচ্ছা টোটাল কত ছিল 15, তাহলে ইন্টু 15 ভোল্ট, তাহলে আসবে কত এটা 3, মানে হচ্ছে 5 ভোল্ট হলো। নেক্সট যদি আমি লিখি যে V6 সেটা কত আসবে, 6 কত রেশিও নিয়েছে 2, তাহলে ওপরে কি লিখবো 2, নিচে কত 1+2 3 ইন্টু কত 15, তাহলে আসবে কত এটার জন্য না 5 আর ইন্টু 2 কত আসবে 10 ভোল্ট। দুটো মিলিয়ে দিলে পেয়ে যাচ্ছি দেখো সেই 15 ভোল্ট, তাই না? এবার আমি লজিক্যালি ব্যাপারটা ডিফাইন করছি, যেটা আমি একটু আগে বলেছিলাম, যার রেজিস্ট্যান্স বেশি
তার পোটেনশিয়ালও বেশি হবে। দেখো জাস্টিফাই হচ্ছে কিন্তু রেজিস্ট্যান্স বেশি কার 6 ওহমের, পোটেনশিয়াল ডিফারেন্স বেশি কার হলো 6 ওহমের, কত 10 ভোল্ট। যার রেজিস্ট্যান্স কম, কার রেজিস্ট্যান্স কম 3 ওহমের, পোটেনশিয়াল ডিফারেন্স কত আসছে 5 ভোল্ট, তাহলে ওর জন্য কত আসবে পোটেনশিয়াল ডিফারেন্স কম আসছে। ব্যাপারটা মাথায় ঢুকলো? পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা কি করে করলাম এখানটাতে, মাথায় ঢুকছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। চলো এবার তুমি আরো জাস্টিফাই করো। স্যার আপনি বলেছিলেন কি যে যদি সিরিজ কম্বিনেশন হয় তাহলে কারেন্ট সেম ফ্লো করবে। আমি কি এইটাকে দিয়ে ইন্ডিভিজুয়াল কারেন্টগুলোকে চেক করতে পারি যে সেম ফ্লো করছে কিনা? হ্যাঁ করতে পারো। লজিকটা দেখো, আমি বললাম কত V3 কত আসছে I3 কত আসবে V/R মানে 5/3 অ্যাম্পিয়ার। যদি আমি বলি যে এটার মধ্যে কারেন্ট কত, আমি বললাম এর মধ্যে কারেন্ট হলো I6, সেটা কত আসছে 10/6 ওহম, 10 ডিভাইডেড বাই 6 কত আসবে দেখো সেই 5/3 অ্যাম্পিয়ার। তাই প্রথম থেকেই তো আমরা এটা জানি যে সিরিজ কম্বিনেশন তার মানে কারেন্ট যেটা ফ্লো করবে সেম ফ্লো করবে, এবং ম্যাথামেটিক্যালি জাস্টিফাইও করতে পারলাম যে হ্যাঁ কারেন্টটা সেমই ফ্লো করছে এদের সবার মধ্যে। মাথায় ঢুকলো ব্যাপারটা কি বলছি? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? চলো লিখে নাও এটাকে। এরপরে পোটেনশিয়াল ড্রপটাকে দেখব। এটা হলো পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন। প্রসেসটাকে সবসময় মাথায় রাখবে কিন্তু। প্রসেস হলো একটাই, কি করব সিরিজ কম্বিনেশন। আচ্ছা তাহলে পোটেনশিয়াল কি হবে না রেজিস্ট্যান্সের সাথে ডিরেক্টলি প্রপোর্শনে থাকবে। আমি কি করব রেজিস্ট্যান্সের রেশিও নেব, যেই রেশিওতে রেজিস্ট্যান্স থাকবে সেই রেশিওতেই দুজনের পোটেনশিয়ালও থাকবে। তারপরে কি করব আমি ওই দেখব যে মেন পোটেনশিয়ালের কতটা পার্সেন্ট একজন নিল, অন্য পার্সেন্ট তাহলে কার মধ্যে যাবে, এগুলো ব্যাপারটা। স্পিডে লেখো। স্যার হয়ে গেছে। কমপ্লিট। চলো এবার আসছে পোটেনশিয়াল ড্রপ। প্রথমত পোটেনশিয়াল ড্রপটা আমার দরকার কেন, আমি এই সেম ডায়াগ্রামই নিচ্ছি, শুধুমাত্র আর একটা এক্সট্রা রেজিস্ট্যান্সকে আমি ওখানে অ্যাড করে দিচ্ছি। তাহলে আসবে কত 3, 6 আর এখানে বলছি আমি 9, তিনটে রেজিস্ট্যান্সকে নিচ্ছি আর এটাকে করে দিচ্ছি তোমার ওই সেমই রাখছি আমি 15 ভোল্ট। ঠিক আছে, এক সেকেন্ড না, যদি 15 ভোল্ট রাখি তাহলে 3, 6 আর 9 তো মানে 1, 2, 3, তাহলে কত আসছে নিচে 1, 2, 3, 6 মানে এটা একটা কাজ করো 18 করে নাও, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে 18 ভোল্টের। ঠিক আছে, এবারে দেখো আমি বললাম এটা হচ্ছে 3 ওহমের, এটা হচ্ছে 6 ওহমের আর এটা হচ্ছে 9 ওহমের। এবারে আমাকে বলছে পোটেনশিয়াল ড্রপ বার করতে হবে। প্রথমত পোটেনশিয়াল ড্রপ কথাটা আসছে কেন, পোটেনশিয়াল ড্রপ কথাটা আমার ফ্রেমে এই কারণে আসছে কারণ আমি জানি যে কারেন্ট সবসময় হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল ফ্লো করবে। তার মানে হলো এটাই যে যখনই একটা কারেন্ট একদিক থেকে অন্যদিকে ফ্লো করছে তার মানে অবভিয়াসলি তার এই এন্ডে যেই পরিমাণ পোটেনশিয়াল ছিল তার সামনের এন্ডে পোটেনশিয়াল কমে যাবে। এই যে ড্রপটা হচ্ছে কার জন্য হচ্ছে, রেজিস্ট্যান্সের জন্য হচ্ছে, কারণ আমি জানি যে V = I × R, যদি আর না থাকতো তাহলে কিন্তু আমি I × R কিছু পেতাম না। যেই কারণে ড্রপটা করাচ্ছে কে, রেজিস্ট্যান্স করাচ্ছে। অর্থাৎ যেই পরিমাণ পোটেনশিয়াল একটা এন্ডে আছে, যেই রেজিস্ট্যান্সের থ্রু কোনো কারেন্ট ফ্লো করবে, অন্য এন্ডের যে পোটেনশিয়ালটা থাকবে তার ঠিক পরের এন্ডটা আর কি তার পোটেনশিয়াল কি হবে আগের থেকে কমে যাবে। এই যে কেসটা এখানটাতেই চলে আসে পোটেনশিয়াল ড্রপের কনসেপ্টটা। তো পোটেনশিয়াল ড্রপটা হওয়া উচিত, অর্থাৎ যখনই কারেন্ট ফ্লো করে তার মানে এইখান থেকে ওইখানে কারেন্ট যাচ্ছে মানে অবভিয়াসলি এইখান থেকে তার সামনের পয়েন্টের পোটেনশিয়াল কমে গেছে এবং ওইখান থেকে আবার যখন নেক্সট যাবে তার মানে তার পরের পয়েন্টের পোটেনশিয়াল তার আগের থেকে আবার কমে গেছে এবং ওই পোটেনশিয়ালটা কমছে বলেই কারেন্ট হায়ার টু লোয়ার পোটেনশিয়াল ফ্লো করতে পারছে, না হলে কারেন্ট হায়ার টু লো পোটেনশিয়াল ফ্লো করতে পারতো না। আমাকে ওই ড্রপটা বার করতে হবে যে বিভিন্ন পয়েন্টে পোটেনশিয়াল কত হবে। তো কোয়েশ্চেনটা আমাকে হয়তো বললো যে এখানে 3টে পয়েন্ট বলছি, এটাকে আমি বললাম এ পয়েন্ট, আমি বলে দিচ্ছি যে এইটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টটা, এটা হচ্ছে বি পয়েন্ট আর এটা হচ্ছে সি পয়েন্ট।
এবার আমাকে এই তিনটে পয়েন্টের পোটেনশিয়াল বার করতে হবে। প্রথমে আমি লজিক অ্যাপ্লাই করি। যদি আমি লজিক অ্যাপ্লাই করি, আমি যখন আজকে স্টার্ট করে বলছিলাম জিনিসগুলো, তখনই আমি প্রথমে বলেছিলাম যে যখনই এরকম ধারা কোনো কেস হবে ব্যাটারিকে আমি কানেক্ট করলাম, তখন এই ব্যাটারিটা থ্রু আউট তো কারেন্ট এরকমভাবে পাস করাবে, পুরোটার মধ্যে দিয়ে এইভাবে কারেন্ট ফ্লো করবে, এবং সিরিজ কম্বিনেশন সেম কারেন্ট ফ্লো করছে। এবং ব্যাটারিটার এই যে প্লাস এন্ডটা, এর মানে তোমার প্লাস 18 ভোল্ট, এবং এই দিকের পুরো ওয়্যারটাতে কত থাকবে, প্লাস 18 ভোল্ট। তার মানে এই পয়েন্টের পোটেনশিয়াল কত আসবে, 18 ভোল্ট, প্লাস 18 ভোল্ট, এবং এই এন্ডটা কত হবে না, সিটা হয়ে যাবে 0 ভোল্ট। তো তার মানে যদি আমি লজিক্যালি এটা ক্যালকুলেট করে বার করতে পারি যে ওই সি এন্ডের পোটেনশিয়ালটা 0 ভোল্টই আসছে, যেটা আমি লজিক্যালি আগে লিখে দিলাম, যদি আমি পরেও ক্যালকুলেট করে ওটাকে বার করতে পারি যে সি ভোল্টেজ 0ই আছে, তার মানে ব্যাপারটা একদম পারফেক্ট আছে, ক্রস চেক করার জন্য আর কি। এবার দেখো প্রসেসটাকে বোঝো। প্রথম কি করব, আমার প্রথম কাজ হবে যে এটার মধ্যে দিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে বার করা। তো আমি যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে বার করি তাহলে কত পাবো না, আমি পাবো 3 + 6 + 9, তাহলে আসছে কত, 18 ওহম। এটা হলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবারে আমার কাজ কি, এবারে আমার কাজ হলো যে নেক্সট পার্ট, সেটা হলো কারেন্ট, টোটাল কারেন্ট বার করা সার্কিটের থ্রু। টোটাল কারেন্ট কত হবে না, V/R ইকুইভ্যালেন্ট মানে 18/18, মানে 1 অ্যাম্পিয়ারের কারেন্ট টোটাল ফ্লো করছে। এবারে 3 নাম্বার পার্ট দেখো। 3 নাম্বার হচ্ছে, আমি জানি যে যখন কারেন্ট এইখান থেকে এখানে ফ্লো করবে, মানে 18 থেকে এ পয়েন্টে ফ্লো করছে, তখন মাঝখানে 3 ওহম যে রেজিস্ট্যান্স, এটা পোটেনশিয়ালকে ড্রপ করাবে। কীভাবে ড্রপ করাবে না, V-IR হয়ে যাবে। এখানে যা পোটেনশিয়াল মাইনাস এর যে রেজিস্ট্যান্স ইন্টু এর থ্রু যে কারেন্ট, ব্যাপারটা বুঝতে পারলে? এর একটা পোর্শনে কত, 18 ভোল্ট আছে, কতটা ড্রপ হবে, এই যে পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করবে, এটা এ কত পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করছে না, 3 ইন্টু কারেন্ট। তাহলে এর থ্রু পোটেনশিয়াল ডিফারেন্সে কত ক্রিয়েট করলো না, এ ক্রিয়েট করলো, যেটাকে আমি বলছি V3, সেটা হচ্ছে কত না 1 × 3, তার মানে কত না 3 ভোল্টের। তাহলে এই পরিমাণ 3 ভোল্টেজ কি করবে, ড্রপ করাবে কোনখান থেকে, তার আগের পয়েন্ট থেকে। অর্থাৎ আমি বলতে পারি যে এ পয়েন্টের যে পোটেনশিয়াল হবে সেটা কি হবে না, দ্যাট উইল বি ইকুয়াল টু, আগে কত ছিল 18 মাইনাস কত ড্রপ হচ্ছে 3 ভোল্টের, তাহলে আসবে কত, এটা 15 ভোল্ট হয়ে যাবে এইখানটাতে। কোন পয়েন্টে, এ পয়েন্ট। তাহলে VA আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত না 15 ভোল্ট। এটা এখানে না লিখে এখানে লিখে না, VA হয়ে গেল কত, 15 ভোল্ট। নেক্সট, এবারে পরে কি হচ্ছে, কারেন্ট তো সেম ফ্লো করছে, কারণ সিরিজ কম্বিনেশন 1 অ্যাম্পিয়ারের কারেন্ট ফ্লো করছে, 6 এর থ্রু 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। তাহলে এর থ্রু পোটেনশিয়াল ডিফারেন্স কত আসবে, V6, এটা কত হবে, কারেন্ট কত 1, রেজিস্ট্যান্স কত 6, আসবে কত 6 ভোল্ট। তাহলে এখন আমি বললাম না, তার যে আগের যতটা পোটেনশিয়াল ছিল তার থেকে সে যেই পরিমাণ পোটেনশিয়াল ক্রিয়েট করলো সেটাকে সে কমিয়ে দেবে। আচ্ছা, আগে কত ছিল বলো, কত ছিল, 18 না 15, কোনটাকে নেব 6 ভোল্টের ড্রপের জন্য, কোনটাকে নেব, 18 নাকি 15, কোনটাকে নেব, 15, তাই না? তাহলে 15 ভোল্টটা নিলাম, 15 ভোল্ট থেকে কত ড্রপ করাবে, 6 ভোল্টের ড্রপ করাবে। তাহলে V@B পেয়ে যাবো, সেটা কত হবে, 15 - 6, বলো 15 - 6 করলে কত আসবে বলো, আরে বলো বলো কত আসবে, 9। তাহলে এখানে কত আসবে, 9 ভোল্ট। তাহলে আমি VB কত পেলাম, VB পেয়ে যাচ্ছে আমি 9 ভোল্টের। চলো নেক্সট, আচ্ছা VB 9 ভোল্ট। এবারে এই যে 9 ভোল্ট এইখান থেকে আবার ড্রপ করবে কে, 9 ওহমটা। আচ্ছা 9 ওহমের জন্য যদি আমি বলি যে পোটেনশিয়াল ডিফারেন্স V9, সেটা কত হয় বলো, 1 × 9, তাই না? কারণ কারেন্ট তো 1 অ্যাম্পিয়ার, কত আসছে 9 ভোল্টের। চলো এবারে যদি আমি বার করি তাহলে আমি বলতে পারি যে এখন VC কি হবে, VC কোনখান থেকে ড্রপ করবে, VCটা A থেকে ড্রপ করাবে নাকি B থেকে ড্রপ করাবে, 9 ওহমটা স্যার B থেকে ড্রপ করাবে না। তাহলে B এর জন্য কত আছে 9 মাইনাস ওর জন্য কত ছিল 9, আসছে কত 0। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল কত হবে, VC 0 ভোল্ট। দেখো আমরা কিন্তু লজিক্যালি আগেটাকে লিখেও রেখেছিলাম যে 0 ভোল্টই হওয়া উচিত ছিল, ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তো এইটা হলো পোটেনশিয়াল ড্রপ। কারেন্ট যত আগে যাবে তত তার আগের পোটেনশিয়াল থেকে নিজের জন্য যেই পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো সেইটাকে সে ড্রপ করিয়ে দেবে, এবং সেইটা হবে তার পরের পয়েন্টের পোটেনশিয়াল। ব্যাপারটা ক্লিয়ার হলো? আরও লজিক্যালি তুমি দেখো, চলো দেখো এর অ্যাক্রস আমি কি বলছিলাম, পোটেনশিয়াল ডিফারেন্স হলো 3 ভোল্ট। তুমি ক্যালকুলেট করো, একটা পোর্শনে কত 18, অন্য পোর্শনে কত 15, ডিফারেন্স কত আসছে, কত আসছে ডিফারেন্স বলো বলো, 3। চলো 6 এর অ্যাক্রস দেখো, একটা পোর্শনে 15, অন্য পোর্শনে হচ্ছে তোমার 9, ডিফারেন্স কত আসছে
6 6 দেখো 6 ভোল্টের। চলো একটা পোর্শনে 9, অন্য পোর্শনে 0, ডিফারেন্স কত? 9 এর। দেখো 9 পোটেনশিয়াল ডিফারেন্স 9। এই জন্য আমি বলছি টার্মটাকে ভালো করে উচ্চারণ করে, এগুলো কিন্তু পোটেনশিয়াল নয়, পোটেনশিয়াল ডিফারেন্স। ব্যাপারটা মাথায় ঢুকলো? ডিস্ট্রিবিউশন অ্যান্ড পোটেনশিয়াল ড্রপ। হ্যাঁ স্যার। লিখে নাও। স্টেপসগুলোকে এক্স্যাক্টলি এরকমভাবে সবসময় ফলো করবে, কিন্তু না হলে কনফিউশন আছে কোনটা আগে স্টার্ট করব, কোনটাকে পরে স্টার্ট করব। একদম পরপর সিমেট্রিক্যালি স্টেপগুলোকে ফলো করো। তোমরা আগে হয়তো কোথাও কিছু পড়ে থাকতে পারো যেখানে হয়তো এরকমভাবে না করে অন্য কোনো প্রসেসকে অ্যাপ্লাই করেছে, যেখান থেকে হয়তো তোমার R/I1/I2 এরকমভাবে কিছু ফর্মুলা আসে। তো কিচ্ছু ধারে কাছে তুমি যাবে না, কমন সেন্স এইটাকে অ্যাপ্লাই করবে সবসময়। কোনো ফর্মুলা মুখস্থ করার দরকারই নেই, একটাই ফর্মুলা জীবনে শিখেছে, সেটা হলো V=IR। আর নিজের কমন সেন্স, সমস্ত কিছু দেখে উতরে যাচ্ছে। কারণ ফর্মুলা তুমি মুখস্থ করছো, ট্রিক্স মুখস্থ করছো, এখন ভালো লাগছে। যেই মুহূর্তে তুমি এক্সাম হলে যাবে তখন দেখবে তোমাকে 180 কত থাকে তোমার, 3 ঘন্টা 15 মিনিট, তাই তো, মানে 195 মিনিট আর কি। তো 195 মিনিটের মধ্যে তোমাকে অনেক কটা কোয়েশ্চেন সলভ করতে হবে, 180খানা কোয়েশ্চেন। তো সেই ক্ষেত্রে তার মধ্যে 3টে সাবজেক্ট থাকে, তুমি এত ভাবার সময় পাবে না যে কোন ট্রিকটা তুমি কখন অ্যাপ্লাই করবে। তো ওই কারণে বলছি লজিক মাথায় রাখো, লজিকটাকে সবসময় মাথায় রাখো। লেখা হলো? হ্যাঁ স্যার। চলো এবারে একটা কোয়েশ্চেন যেটা জিজ্ঞেস করা হয়েছে এক্সামে, সেই কোয়েশ্চেনটাতে চলে আসছি। কোয়েশ্চেনটা কি সলভ করতে পারো দেখি তারা। চলো এটা হলো কোয়েশ্চেনটা। তোমাকে সার্কিটটা দেওয়া আছে, তোমাকে এদের মধ্যে 4টে অপশন আছে, তোমাকে চুজ করতে হবে যে কোনটা কারেক্ট হবে। মানে 3 জনের পোটেনশিয়ালের মধ্যে কোন সম্পর্কটাকে তুমি ঠিকঠাক বলবে, এটা হলো কোয়েশ্চেনটা। ছটপট লিখে নাও। Which of the following is correct?
হলো? হ্যাঁ স্যার। চলো দেখো সলভ করবে কীভাবে। দেখো প্রথম আমার কাজ হলো, আমি প্রথমে কী বার করছিলাম, যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করছিলাম এরকমভাবে। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে গেলে যেটা আমার প্রথম দরকার সেটা হলো, দেখো আমাকে বলছে তিনটের পোটেনশিয়ালের মধ্যে তুমি সম্পর্ক বার করো। আমি চোখ বন্ধ করে বলতে পারি দুটো রেজিস্ট্যান্সের পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। কার কার বলো তো? চোখ বন্ধ করে বলতে পারি আমি কার কার পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে, বলো। স্যার যে দুটো প্যারালাল আছে 1.5 আর 3 আর মানে বি আর সি এর ওদের পোটেনশিয়াল ডিফারেন্স সেম, মানে ভিবি ভিসি সেম হবে কনফার্ম। আমাকে দেখতে হবে যে এর জন্য কি কেসটা হচ্ছে, বেশি হচ্ছে, কম হচ্ছে, কি ইকুয়াল হচ্ছে। ওইটা হলো ক্যালকুলেশনের পার্ট। কি করে করবো দেখো। তো প্রথমে আমি কি করি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সগুলোকে বার করার চেষ্টা করি। তাহলে প্রথমে প্যারালাল, ওটাকে সিরিজে আনতে হবে। তো প্রথমে কি ছিল, এখানে একটা আর ছিল, ওখানে আছে প্যারালাল কম্বিনেশন। তো কত কত আছে, 1.5 আর 3 আর, তাই তো? তাহলে আমি লিখতে পারি যে আর ইকুইভ্যালেন্ট, মানে আমি বলতে পারি যে 1/r1 r2টাকে যদি সাজিয়ে গুছিয়ে তাহলে কত হবে, r1 r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2, এটা তো হয়, তাই না? 1/r ইকুইভ্যালেন্ট থেকে সাজিয়ে গুছিয়ে আমি লিখি আলটিমেটলি। তাহলে এখান থেকে r1টা কত বলা আছে না, r1 আমাকে বলছে 1.5r, মানে 3/2 লিখছি ওটাকে, ইন্টু r ইন্টু ওটা কত আছে 3r ডিভাইডেড বাই 3/2r প্লাস 3r। তাহলে ফাইনালি আসবে কত, এটা 9r²/2 থাকছে উপরে, আর নিচে হবে তোমার 9r/2, 9r/2। সো 9/2 9/2 ক্যান্সেল আউট হবে, আর r² ক্যান্সেল আউট হয়ে থাকবে কত না r। এটা হবে সিচুয়েশনটা, মানে এখানেও r এখানেও r। তাহলে এখানে ব্যাটারি কত দেওয়া ছিল আমাকে, ভি ভোল্টের ব্যাটারি দেওয়া আছে আমাকে একটা, ঠিক আছে, ভি ভোল্টের ব্যাটারি দেওয়া আছে। এবার আমাকে কী করতে হবে, পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে। যদি পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন করি, আমি জানি এখন এই যে সিরিজ কম্বিনেশনটা পেলাম, এই সিরিজ কম্বিনেশনটার মধ্যে যেহেতু আমি বলছি যে r1 আর r2 দুটো কী রেশিওতে থাকছে, r1:r 1:1 রেশিওতে। তো এখান থেকে আমি চোখ বন্ধ করে বলতে পারি দুজনের মধ্যে যে পোটেনশিয়ালটা আমি পাবো সেটাও কী রেশিও থাকবে, পোটেনশিয়ালটা 1:1 রেশিওতে থাকবে, তাই না? থাকবে কিনা বলো। 1:1 রেশিওতে থাকার মানে হলো যে দুজনেরই পোটেনশিয়াল ডিফারেন্স সেম, তবেই তো 1:1 রেশিও থাকবে। তাহলে আমি বলতে পারি যে যদি এটা হয় তোমার VA, আর যদি এটাকে আমি বলছি VBC। BC কেন, তার কারণ হলো এটাই যে এটা তো B আর C মিলে তৈরি হয়েছে, এবং BC এর দুজনেরই পোটেনশিয়াল ডিফারেন্স সেমই হবে। তো আমি বলতে পারি যে এখানটাতে যে VA ইকুয়াল টু, এইখান থেকে কনক্লুড করছি VBC। তার মানে হলো এটাই যে V এর পোটেনশিয়াল ডিফারেন্স আর B আর C এর পোটেনশিয়াল ডিফারেন্স তিনটেই সেম, বুঝতে পারলে? তার মানে আমি কনক্লুড করতে পারি যে VA ইকুয়াল টু VB ইকুয়াল টু VC। তাহলে এইটা হয়ে যাবে আনসারটা। সলিউশনটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো এবার দেখো, এই যে কোয়েশ্চেনটা আমি সলভ করলাম, এখানে কিন্তু আমি এই স্টেপটা না করেও এইটা দেখে আমি বলতে পারতাম যে এদের মধ্যে সেম হবে কি হবে না। যদি সেম রেজিস্ট্যান্স থাকে তাহলে তারা মেন পোটেনশিয়ালকে হাফ ভাবে ডিভাইড করবে অলওয়েজ। তার মানে যদি এটা তোমার 10 ভোল্ট হয় তাহলে এটা কত হবে 5, এটা হবে 5, কারণ আমরা জানি যে 1:1 রেশিওতে থাকতে হবে। কেন? কারণ রেজিস্ট্যান্সটা ইকুয়াল। যদি এটা 20 ভোল্ট হয় তাহলে এখানেও 10 এখানেও 10, বুঝতে পারলে? অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। মাথায় ঢুকলো? লিখে নাও। হলে বলবে। স্যার হয়ে গেছে। হলো। চলো, যদি এটা তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে পরের কোয়েশ্চেনটা তোমাদেরকে নিজেকে সলভ করতে হবে। সেখানে ধরো পোটেনশিয়ালটা হচ্ছে চলো
চলো তোমাকে বলতে হবে, আমি বলছি এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, তিনজনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে সম্পর্কটা কি হবে বলো। স্যার করে বলছি, করেছো? স্যার করে বলছি, তারপর করো করো ঝটপট করো। চলো আমিও স্টার্ট করি। স্যার এদের কি অনুপাতটা বের করবো? হ্যাঁ এদের কি মানে তিনটে রোধের অনুপাতটা বের করবো, এই সরি পোটেনশিয়ালের? হ্যাঁ পোটেনশিয়ালটা ওই এরকম ভাবে বেশি কম কি ইকুয়াল এটা তোমাকে বলতে হবে। আচ্ছা আচ্ছা। তো আমি একটুখানি সলভ করা স্টার্ট করি এখানটাতে। এখানে কত দেওয়া আছে আর, এটা হলো প্যারালাল, তাহলে প্যারালাল হলে কত আসবে ওটার জন্য 4r ইন্টু 2r ডিভাইডেড বাই 4r প্লাস 4r/3 আসছে। আচ্ছা এটা নিচে তোমার 2r আছে, ঠিক আছে, এটা 4 ইকুইভ্যালেন্ট, তাহলে আসছে কত 4 2 8 r স্কোয়ার 6r, তাহলে এটা আসছে তোমার 4r/3। এখানে কত আসছে 4r/3, 4r/3, এখানে কত আসছে r, এখানে কত দেওয়া আছে v। চলো এবার আমার কাজ কি, রেশিও বার করো। তাহলে যদি আমি রেশিও বার করি তাহলে কি পাচ্ছি r/4r/3, এখান থেকে কত পাবো, এখান থেকে আমি পাবো 1:1/3 হলো, ঠিক আছে। এই রেশিওটাকে যদি আমি একটুখানি ঠিকঠাক করে লিখি তাহলে আমি এটাকে লিখতে পারি যে 3:1, তাই না? লেখা যায় তো, ভগ্নাংশটাকে তুলে দিলে হয়ে গেল। এবার আমি বার করছি যে পোটেনশিয়ালের মধ্যে ডিস্ট্রিবিউশনটা কত করে হলো। তাহলে যদি আমি বলি যে ভি এ, তার জন্য কত হবে, এ কত নিচ্ছে 3%, টোটালটা কত 3 + 1 4, পোটেনশিয়ালটা কত ভি, তাহলে এইটা হলো এর জন্য, ঠিক আছে। আচ্ছা বি আর সি সেম নেবে, বি আর সি সেম যদি নেয়, আচ্ছা বি আর সি কোন পোর্শনটাকে নিচ্ছে 1, তাহলে আমি লিখছি এখানেতে ভি বি আর সি, ওদের তো সেম হবে কারণ প্যারালাল কম্বিনেশন, ওর জন্য কত হবে 1/4 ইন্টু ভি, তাহলে এর জন্য কত আসছে 3v/4, আর এদের জন্য কত আসছে 1 মানে v/4। এইখান থেকে দেখো আমি কি বুঝতে পারছি এই কোয়েশ্চেনটাতে, একটা হচ্ছে v/4, একটা হচ্ছে 3v/4, বেশি কোনটা, কোনটা বেশি 3v/4। 3v/4, তাহলে এখানে রিলেশনটা কেমন হবে, সেটা হবে তোমার ভি এ ওটা বেশি আসছে কার থেকে, ভি বি সির থেকে, আচ্ছা দ্যাট ইজ গ্রেটার দ্যান ভি বি ইকুয়াল টু ভি সি, এইটা হয়ে যাবে এটার জন্য আনসার। বুঝতে পারলে, কারণ বি আর সি সেম থাকবে, কম্বিনেশন লিখে নাও। এই কোয়েশ্চেন নিটে মোটামুটি মানে পরপর তো 2 বছর এসেছিলো, এছাড়াও টোটাল দেখতে গেলে প্রায় 3-4 বার এসেছে, বুঝতে পারলে।
তো পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা জানতে পারলেই কোয়েশ্চেন হয়ে গেল, আর কিছুই নেই কোয়েশ্চেনটার মধ্যে। হলো? হ্যাঁ স্যার। চলো, তো পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন পেলাম, এবারে হচ্ছে তোমার কারেন্ট ডিস্ট্রিবিউশন। পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্ম শিখে গেছি, নেক্সট হচ্ছে আমাদের কারেন্ট ডিস্ট্রিবিউশন। তো কারেন্ট ডিস্ট্রিবিউশন যখন কথাটা আসছে, তার মানে একটা জিনিস কনফার্ম, সেটা হলো কোন সার্কিটে আমরা নেব কারেন্ট ডিস্ট্রিবিউশনটা? বলো, কোন সার্কিটের জন্য? প্যারালালের জন্য। প্যারালালের জন্য, কারণ ওখানেই একমাত্র পোটেনশিয়ালটা মানে কারেন্টটা ডিস্ট্রিবিউটেড হয়। তো আমি মনে করছি এখানে দুটো রেজিস্ট্যান্স আমাকে দেওয়া আছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 6। এবং এর মধ্যে দিয়ে 1.5 অ্যাম্পিয়ারের কারেন্ট ফ্লো করছে। তো আমাকে বলতে হবে যে এই দুজনের মধ্যে দিয়ে কত পরিমাণের কারেন্ট ফ্লো করবে। হেডিংটা দিয়ে দেবে কারেন্ট ডিস্ট্রিবিউশন, দিয়ে দাও হেডিং লিখে নাও কারেন্ট ডিস্ট্রিবিউশন। আমি বারবার বলছি পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন, কারেন্ট ডিস্ট্রিবিউশনে তুমি বিভিন্ন বই খোলো, সেখানে দেখবে R1 R2 দিয়ে ফর্মুলা লেখা থাকবে। আমি আবার বলছি জীবনেও ফর্মুলার চক্করে কিন্তু পড়ো না, কারণ ওই ফর্মুলা যেটা লেখা থাকে না, ওখানে কিন্তু কনফিউশন আসে, কারণ একটাতে ডিরেক্টলি লেখা থাকে, একটাতে উল্টো লেখা থাকে, তো তুমি নিজেই কিন্তু ফেসে যাবে। তো জীবনে ফর্মুলার চক্করে তোমার প্রথমে মনে হবে আরে ভাই ফর্মুলা মুখস্থ হলে 2 লাইনে আনসার হয়ে যাচ্ছে, আমাকে রেশিও বার করতে হচ্ছে না, কিন্তু ওই 2 লাইনের আনসারের যে এফেক্টটা, ওর যে ব্যাকলগটা, সেটা তুমি বুঝবে এক্সাম হলে গিয়ে, বাড়িতে এখন বুঝতে পারবে না। যেই এক্সাম হলে যাবে তখন দেখবে যেটা ডিরেক্টলি করতে হবে সেটা তুমি ইনভার্সলি করে করছো, এর বিশাল চাপ হয়ে যায় ওই সময়। তো ওই জন্য আমি বারবার বলছি বেসিক নিয়ে চলো, কোনো ব্যাপারই লাগবে না তোমার কাছে, একদম ইজিলি আনসার বেরিয়ে যাবে। লিখেছো এটা কমপ্লিট? দেখো, তো আমি জানি যে কারেন্ট যদি আমাকে ডিস্ট্রিবিউট করতে হয়, আমি জানি যে একটাই ফর্মুলা V = IR, ছোটোবেলা থেকে এটাই পড়ে আসছি। আচ্ছা, যদি আমাকে বলে প্যারালাল কম্বিনেশন, তার মানে V কনস্ট্যান্ট, মানে আমি বলতে পারি যে I is inversely proportional to R, তাই না? বলাই যায়। অর্থাৎ যার ক্ষেত্রে রেজিস্ট্যান্স বেশি তার ক্ষেত্রে কারেন্ট কম হবে, যার ক্ষেত্রে রেজিস্ট্যান্স কম তার ক্ষেত্রে কারেন্ট বেশি হবে। ব্যাপারটাকে ডিস্ট্রিবিউশন করার পরে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানেও সেম কাজ করতে হবে। তোমার প্রথম কাজ যেটা হবে সেটা হলো, আচ্ছা আগেরটাতে পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন নেওয়ার জন্য আমরা দেখছিলাম যে পোটেনশিয়াল আর রেজিস্ট্যান্স ডিরেক্টলি প্রপোর্শনে হতো, সেই ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সের ডিরেক্টলি রেশিও নিতাম। এখানে কারেন্ট আর 1/R ডিরেক্টলি প্রপোর্শনে থাকে, তার মানে আমি কার রেশিও নেবো? 1/R এর রেশিও নেবো এখানটাতে। মাথায় রাখবো ব্যাপারটা। এখানে আমি কি করবো তাহলে? প্রথম আমার যে স্টেপ হবে সেটা হলো ফার্স্ট স্টেপ 1/R এর রেশিও নিই। দুটো রেজিস্ট্যান্স, তাহলে আমি নিচ্ছি কি 1/R3 = 1/R6, তার মানে কত আসবে এটা? 1/3 = 1/6। কী করে বার করতে হয় এগুলো? না, এই দুজনের লসাগু নাও, যেটা আসবে সেটাকে দিয়ে দুজনকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত আসবে? এটা 3 আর 6 করলে 6ই আসবে, তাহলে কত আসছে লিখে দাও 1/3 = 1/6 × 6, তাহলে এটা কত চলে আসবে? 2:1 হবে না? 2:1, এটা চলে এলো তোমার রেশিওটা। 2 নম্বর স্টেপটা কি? 2 নম্বর স্টেপ হলো তোমার যে এইটার মধ্যে দিয়ে তুমি এটা বার করো টোটাল কারেন্টটা কত। এখন আমাকে এখানে টোটাল কারেন্টটা বলা আছে যে 1.5 অ্যাম্পিয়ার, যদি না বলা থাকতো তাহলে আমাকে টোটাল কারেন্টটা বার করতে হতো। এখন এই যে 1.5 অ্যাম্পিয়ার কারেন্টটা, এটা দুজনের মধ্যে ডিভাইড হবে, তাই না? দুজনের মধ্যে ডিভাইড হবে। এই 1.5 অ্যাম্পিয়ারটা একবার যাবে এখানে, আমি বলছি এটা হলো I3, আর একবার এখানে যাবে, সেটা হলো আমি বলছি যে I6, এবং তারা আলটিমেটলি এখান থেকে রিলিজ হবে, রিলিজ হয়ে দুজন মিলে যাবে এবং মিলে গিয়ে আবার 1.5 অ্যাম্পিয়ার হয়ে বাইরে বেরিয়ে যাবে। তো তাহলে আমি প্রথমে বার করছি যে এই যে রেশিওটাকে আমি মেনটেন করলাম, এই রেশিওটার মধ্যে R3 মানে 3 ওহম, ওটা কি নিচ্ছে? ওটা এই 2%টাকে নেবে, তাই না? 3 টাকাকে নিচ্ছে, 2%টাকে, তাহলে আমি বার করছি যে I3 কত হবে? টোটাল কারেন্টের 2%কে নিচ্ছে, টোটাল কারেন্টটা কত? 1.5, তার 2% মানে 2, রেশিওটা কত ছিল? 3, তাহলে 2/3 × 1.5, 1.5 মানে কত? 3/2, তাহলে কত আসবে? এটা 1। নেক্সট I6, সেটা কত আসবে? 6 কত নিচ্ছে? 1%, তাহলে 1/3 × 3/2 আসবে কত? হাফ, মানে 0.5 অ্যাম্পিয়ার। দেখো দুটো মিলে কিন্তু সেই দেরি আসছে, দেখেছো? যেই পরিমাণ ঢুকলো দুটো মিলে সেই দেরি কিন্তু বাইরে বেরিয়ে আসছে। তো 1 + 0.5 1.5 অ্যাম্পিয়ার, মানে হাফ অ্যাম্পিয়ার। ব্যাপারটা বুঝতে পারলে কী করে রেশিওটা বার করলাম? এই হলো প্রসেসটা। স্টেপ বাই স্টেপ মনে রাখো, কাজ শেষ হয়ে যাবে। তোমাকে টোটাল কারেন্ট দেওয়া থাকলে কোনো ব্যাপার না, না দেওয়া থাকলে তোমাকে টোটাল কারেন্টটাকে ফাইন্ড করতে হবে যে টোটাল কারেন্ট সার্কিটের মধ্যে কত।
স্যার হয়ে গেছে। হয়ে গেছে? চলো পরের কোয়েশ্চেনটা করবো। চলো এখানে আমাকে বার করতে হবে তিনটের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট ফ্লো করবে। 2 ওহম, 3 ওহম আর 4 ওহম, তিনটে রেজিস্ট্যান্স আছে। আর আমাকে বলা আছে টোটাল কারেন্ট 2.6 অ্যাম্পিয়ার এখানে এন্টার করছে। তো আমাকে তিনটে থ্রু কারেন্ট বার করতে হবে, I2, I3, I4। সেম প্রসেস কি করবে, প্রথমে 1/r এর রেশিও নিতে হবে, তাই না? 1/r এর রেশিও বার করো। যদি আমি 1/r এর রেশিও বার করি তাহলে 1/r1 মানে R2 is to 1/r3 is to 1/r4 কত আসবে? এটা 1/2 is to 1/3 is to 1/4। রেশিও কত আসবে এখানটাতে? 2 2 12 আসবে, তাই না? তাহলে 12 দিয়ে মাল্টিপ্লাই করলে 4:3। হ্যাঁ, তাহলে 12 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে? 6:4:3 হয়ে গেল। এবারে নেট কারেন্ট কত? 2.6। তাহলে 2 কত নিচ্ছে? I2 কত হবে? I2 নিচ্ছে কত? 6। তাহলে 6/10/13 ইন্টু 2.6, তাহলে আসবে কত? এটা আসবে তোমার 0.2 ইন্টু 6 মানে তোমার 1.2 এত অ্যাম্পিয়ার। এখানে কত আসছে? I3 কত পার্সেন্টকে নেবে? 4কে নেবে, তাহলে 4/13 ইন্টু 2.6, তাহলে এটা কত আসবে? তোমার ওই কত আসছে না, 0.2 ইন্টু মানে 0.8 অ্যাম্পিয়ার। নেক্সট মিলিয়ে নেবে একবার। I4 কত হবে? ওটা 3/13 ইন্টু 2.6, তার মানে তোমার এটা 0.2 ইন্টু 0.6 অ্যাম্পিয়ার। মিলিয়ে দেখো, সেই 2.6 অ্যাম্পিয়ারই বেরিয়ে আসছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো সবাই লিখে নাও যারা যারা লিখছো। সৃজিত মিউট করে রাখো। হ্যাঁ স্যার দেখুন। ঝটপট লিখে নাও, ঝটপট লিখে নাও। হলো? স্যার এগুলো কি সমবায়ের অঙ্ক? হ্যাঁ। স্যার বলছি যে আমার ওই ছায়া প্রকাশনী যে ফিজিক্স বইটা আছে ওটা থেকে সমবায়ের একটা অঙ্ক একটু প্রবলেম আছে, পাঠিয়ে দেবে। আচ্ছা লেখা কমপ্লিট সবার? পরের কোয়েশ্চেনে যাচ্ছি। লিখে নাও। তোমাকে এখানে বার করতে হবে A
বি সি ডি। তোমাকে বার করতে হবে কারেন্ট থ্রু এ বি অ্যান্ড কারেন্ট থ্রু সি ডি এর ভ্যালু কত হবে। এ বি আর্ম দিয়ে কত কারেন্ট যাবে, সি ডি আর্ম দিয়ে কত কারেন্ট যাবে। আগে ছবিটাকে ড্র করে নাও, তারপর সলিউশন করছি। হয়েছে? ড্র করাটা দেখো, এটা বলার আগে একটা কনসেপ্ট বলি। তোমরা সবাই শুনেওছো হুইটস্টোন ব্রিজ বলে একটা কনসেপ্ট হয়। হুইটস্টোন ব্রিজ আমাকে কি বলে, যে ধরো আমি এখানটা 4টে রেজিস্ট্যান্সকে এরকমভাবে কানেক্ট, মানে 5টা রেজিস্ট্যান্স বা ধরো 4টে তো হবে অবশ্য, এরকমভাবে কানেক্ট করে রাখলাম। এটাকে বলছি পি, এটাকে বলছি কিউ, এটাকে বলছি আর, এটাকে বলছি এস, আর এর মাঝখানে একটা গ্যালভানোমিটার দিয়ে রেখেছি আমি, আর এখানে এরকমভাবে কানেক্ট করেছি। তো যদি এরকমভাবে থাকে, এখন যদি এই দুটোর রেশিও মানে পি বাই কিউ ইকুয়াল হয়ে যায় আর বাই এস, তাহলে সেই ক্ষেত্রে মাঝখান দিয়ে কোনো রকম কারেন্ট যায় না, তো মাঝের পোর্শনটাকে আমি চাইলে উড়িয়ে দিতে পারি। বুঝতে পারলে? এটা হলো হুইটস্টোন ব্রিজের কনসেপ্টটা। বুঝতে পারলে কি না? যে জাংশনটা আছে তার উপর পোর্শনের দুটো রেশিও আর নিচের পোর্শনের দুটো রেশিও যদি ইকুয়াল হয়, তাহলে আমি বলবো যে সেই ক্ষেত্রে সেটা হুইটস্টোন ব্রিজ কনফিগারেশন, মানে মাঝের পোর্শন দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। বোঝা গেল? এটাকে আমরা পরে করব, হুইটস্টোন ব্রিজ সেপারেটলি আছে, সেটাকে ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ বলা হয় এই জিনিসটাকে। এবার সলিউশনটাতে আমি আসছি। দেখো, যদি আমি এই কোয়েশ্চেনে দেখি তাহলে উপরে রেশিওটা কত আসছে, 25/5, আর নিচে 10/2। তো দুটোতেই কিন্তু তুমি রেশিও সেই 5ই পাবে, তাই না? 5:1 করে, তাই তো আছে নাকি? তো তার মানে এটা হলো ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ কনফিগারেশন। এই ক্ষেত্রে এই 3 ওহমটাকে আমি ভাববই না, ওখান থেকে কোনো কারেন্টই ফ্লো করছে না। বুঝতে পারলে? I3 কত হবে, চোখ বন্ধ করে বলে দাও, 0 হবে। কেন? কারণ ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ কন্ডিশন হয়ে গেছে। কেন হয়? যখন হুইটস্টোন ব্রিজ পড়বো তখন ডিটেলে জানবো। এবারে যদি আমি বার করতে যাই কোয়েশ্চেনটা সলিউশন, কাজ এখন সেম হয়ে গেল, তুমি ইজিলি বার করতে পারো। বুঝতে পারলে? তো প্রথমে আমি কি করব, ওটাকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে ডিভাইড করে দিই। তাহলে উপর পোর্শনটাতে কত পাবো, 25 + 5, 30 ওহম উপরে আসবে। 30 ওহম চলে এলো উপরে, নিচে কত আসবে, 10 + 2 মানে 12 ওহম আসবে নিচে। ঢুকছে কত, 14 অ্যাম্পিয়ার। হয়ে গেল। এবার আমার কাজ কি, 1/r করে রেশিও বার করতে হবে। তাহলে 1/30:1/12 করলাম। বলো রেশিওটা কত আসবে 30 আর 12 এর মধ্যে, কত আসবে? 60, মানে ওটা 60টা ইয়ে হবে, মানে ওদের এলসিএম হবে। এলসিএমটা 60, তাহলে মাল্টিপ্লাই করো 1/30:1/12 × 60, তাহলে আসবে কত, এটা 2:5 হয়ে গেল। ব্যাস, এবার তো কাজ শেষ। টোটাল কত এসেছিল, 14 অ্যাম্পিয়ার। তাহলে আমি বলে দিই যে I থ্রু 30 অ্যাম্পিয়ার মানে 30 ওহম, সেটা কত যাবে, কত পোর্শন কি 30টা, 2K। তাহলে 2/2 + 5, 7 × 14 আসছে কত, এটা 4 অ্যাম্পিয়ার। চলো নেক্সট আসছে কত, I12 কত হবে, I12 কত নিচ্ছে, 5/7 × 14, তাহলে কত আসবে, 10 অ্যাম্পিয়ার। হয়ে গেল। আচ্ছা, এই যে I30, এই I30টাই তো হলো যে IAB, আর I6 I12 এটাই তো হলো ICD, তাই না? কারণ এটা ছিল A, এটা ছিল B, এটা ছিল C, এটা ছিল D। তাহলে I30 মানে হলো IAB, I12 মানে হলো ICD, তাই না? তাহলে আমি পেয়ে গেলাম যে এটা কি, এটা হলো IAB আর এটা হলো কি ICD। বেরিয়ে গেল, আনসার শেষ। বোঝা গেল? আরে মাথায় ঢুকলো সবার? হ্যাঁ স্যার। লেখো, ঝটপট লেখো।
স্যার হয়ে গেছে। চলো এরপরে একটা পয়েন্ট লিখবো, সেই পয়েন্টটার উপরে একটা কোয়েশ্চেন করবো যেটা আইআইটিতে জিজ্ঞেস করেছে, এবং সেই কোয়েশ্চেনটা বেশিরভাগ বই তুমি খুলবে সেখানেই পেয়ে যাবে, এবং সেখানে কিরচফস ল অ্যাপ্লাই করে বিশাল বড় করে সলিউশন করা হয়, কিন্তু বাস্তবে লজিকটাকে জানতে পারলে সেই কোয়েশ্চেনটার জন্য তোমার কিছু মাথায় ঘামাতে হবে না, দেখে আনসার করতে পারবে। দেখো তো নোট ফর্মে লিখবে জিনিসটা, আগে ব্যাপারটাকে বুঝে নাও। এটা সিম্পল একটা দুটো লাইন কথা আর কি। ব্যাপারটা কি দেখো, কথাটা হলো এটাই, কারেন্ট যেই রাস্তায় যায় সেই রাস্তা দিয়ে ফেরে না, বুঝতে পারলে? কারেন্ট যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে সে জীবনে ফিরবে না, সে সবসময় অন্য রাস্তা দিয়ে যেতে পারে, সেখান থেকে অন্য রাস্তা সে চাইলে ধরতে পারে, কিন্তু কারেন্ট যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়েই আবার কখনো ফিরবে না। আর ব্যাটারি যদি একবার কারেন্টকে ছেড়ে দেয় ক্লোজ লুপের মধ্যে, তাহলে আবার সেই কারেন্টকে সে অ্যাকসেপ্ট করে নেবে। দুটো লাইন কিন্তু, একটা হলো কারেন্ট যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে সে কখনোই ফিরবে না, আর ব্যাটারি যদি একবার ক্লোজড সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টকে সাপ্লাই করে দেয় তাহলে আবার সেই কারেন্টকে সে রিটার্ন ব্যাক করে নেবে। মাথায় ঢুকলো? এটা হলো লাইনটা। তার মানে যদি কারেন্ট এইখান দিয়ে এখন ফ্লো করে তাহলে কারেন্ট কিন্তু আবার এইখান দিয়েই ফিরে আসবে না, যদি না আমি ব্যাটারির পোলারিটিটাকে চেঞ্জ করে দিই, বুঝতে পারলে? আর এই ব্যাটারি যদি একবার কারেন্ট ছেড়ে দিয়ে থাকে তাহলে সেই পুরো কারেন্টটাকে আবার সে রিসিভও করবে। ক্লিয়ার? তো এটাকে লাইন বাই মানে লাইনটাকে লিখে নাও, এটার উপরে অ্যাপ্লাই করে কোয়েশ্চেনটাকে সলভ করবো। লেখো, কারেন্ট যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে কখনোই ফিরবে না, কারেন্ট যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে কখনোই ফিরবে না। নিজের মতন করে বাংলাতে লিখে নাও, কারেন্ট যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে জীবনে ফিরবে না। লিখেছো? এবং ব্যাটারি একবার কারেন্টকে ছাড়লে ক্লোজ সার্কিটের মধ্যে ছাড়লে সেই কারেন্টকে আবার রিটার্ন ব্যাক করে নেবে, চলো সার্কিটটাকে ড্র করো, দি কোয়েশ্চেন লেখো, আগে সার্কিটটা ড্র করে নাও। হয়েছে? চলো কোয়েশ্চেনটা লেখো, কারেন্ট থ্রু 2 ওহম সেটা কত হবে, 2 ওহমের থ্রু কারেন্ট কত হবে, এটা হলো কোয়েশ্চেনটা। লিখেছো? দেখো কোয়েশ্চেনটা যদি তুমি সলভ করতে যাও, এই কোয়েশ্চেনটাকে তুমি চাইলে কিরচফস ল অ্যাপ্লাই করে সলভ করতে পারো, ওহমস ল অ্যাপ্লাই করে সলভ করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে তোমার বেশ কয়েকটা লাইন মানে মোটামুটি তাও 3, 4, 5টা লাইন তোমাকে লিখতে হবে, তারপর আনসারটা বেরোবে ফাইনালি যে কত হবে। কিন্তু যদি তুমি এই কথাটাকে বুঝে গিয়ে থাকো যেটা আমি এক্ষুনি লেখালাম, তাহলে কোয়েশ্চেনটা মাখনের মতো সলভ হবে। দেখো আমি ধরছি যে এই যে প্রথম লুপটা আছে এর মধ্যে দিয়ে I1 কারেন্ট সাপ্লাই হবে, এবং এই পুরো কারেন্টটা এটা যখন সাপ্লাই হলো তখন এই পুরো কারেন্টটা এইভাবে উপর থেকে বেরোলো, কারণ প্লাস এন্ড আছে, প্লাস এন্ড থেকে কারেন্টটা বেরোলো I1 কারেন্ট। যখন বেরোবে আমি সেকেন্ড লাইনটা বলেছিলাম, যদি ব্যাটারি একবার কারেন্টকে ছেড়ে দেয় তাহলে সে কারেন্টকে আবার রিসিভ করবে, রিটার্ন ব্যাক করবে, এটা না হলে ক্লোজ সার্কিট তৈরি হতে পারে না।
তো যদি কারেন্টটা I1 এখানে সাপ্লাই করে, I1টা এখানে আসছে, আবার এখানে আসছে, যেই মুহূর্তে I1 এখানে আসবে এই পয়েন্টটাতে I1 এর কাছে দুটো চয়েস আসবে, আমি কোন দিকে যাব, 2 এর দিকে যাব নাকি এই দিকে আসবো, বুঝতে পারলে? আমি কি 2 ওহমের দিকে যাব নাকি এইটার দিকে আসবো? সেই সময় I1 কনফিউজ হবে। I1 যদি কনফিউজ হয় সেই সময় ওকে ডিসিশন নিতে হবে আমি কোন দিকে যাব। এইখানে চলে আসে শর্ট সার্কিটের কনসেপ্টটা, যেটা আমি একটু পরে লেখাবো। এখন জাস্ট এইটাকে বুঝে রাখো, কারেন্ট সবসময় স্ট্রেট ওয়্যারকে প্রেফার করবে যদি হায়ার রেজিস্ট্যান্স তার সামনে থাকে তাকে ছেড়ে দিয়ে, বুঝতে পারলে? যদি একটা হায়ার রেজিস্ট্যান্সের সাথে একটা কোনো স্ট্রেট নর্মাল ওয়্যার যেটা হলো লো রেজিস্ট্যান্সে যদি আমি সেটাকে কানেক্ট করে দিই, তো তাহলে কারেন্টের প্রেফারেন্স হবে ওই লো রেজিস্ট্যান্সের যে পাথটা মানে স্ট্রেট ওয়্যারটা নর্মালি তার থ্রু পাস হয়ে যাওয়া। তো তাহলে এইখানে I1 যখনই আসবে, I1 তখনই বলবে যে আমি এই 2 এর দিকে যাব না, আমি যাব এই দিকে, এবং ব্যাটারি আবার কারেন্টটাকে রিসিভ করতে পারবে। তুমি অন্য লজিক দিয়ে ভাবতে পারতে যে যদি এই I1 কারেন্টটা 2 এর দিকে যেত তাহলে তো আর এই ব্যাটারির দিকে আসতে পারতো না, তাহলে তোমার সেকেন্ড যে কথাটা আমি বললাম সেটা তো পুরোপুরি ভায়োলেশন হয়ে যেত। আমি সেকেন্ডে কি বলেছিলাম যে যেখানে যদি একবার ব্যাটারি কারেন্টকে ছাড়ে আবার সে রিসিভ করবে, তো কারেন্টকে যদি সে ছেড়ে দিয়ে থাকে তাহলে আবার এই I1 পরিমাণ কারেন্টকে তাকে রিসিভও করতে হবে। যদি রিসিভ করতে হয় তাহলে 2 এর দিকে না গিয়ে ওকে এই দিকেই আসতে হবে। ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার ভিডিও অফ হয়ে গেছে। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। এবার আমি বলছি যে এই যে প্রথম লুপটাতে I1 কারেন্ট গেল আর সেকেন্ড যে লুপটা এটার মধ্যে দিয়ে I2 কারেন্ট ফ্লো করছে, সেম লজিক এখানে অ্যাপ্লাই হবে। যদি 10 ভোল্টের ব্যাটারি কারেন্ট I2 ছেড়ে দিয়ে থাকে তাহলে সে I2কে আবার রিটার্ন ব্যাক করে রিসিভ করবে। যদি কারেন্টটা এইখানে আসে তো তাহলে রিসিভ করতে গেলে এই I2কে 2 এর দিকে যেতে হবে নাকি স্ট্রেট ওয়্যারটার দিকে যেতে হবে? কোন দিকে? স্ট্রেট ওয়্যারের দিকে। তো তাহলে কারেন্টটা আবার এই দিকে ফিরে যাবে এবং এখানে রিটার্ন ব্যাক করে যাবে 10 ভোল্টের কাছে। যদি এই কেসটা হয় তার মানে তুমি বলো এই যে 2 ওহমটা আছে, 2 ওহমের মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো করতে পারছে? পারছে কি? পারছে না। তার মানে কারেন্ট থ্রু 2 ওহম সেটা কত আসবে? 0 হয়ে গেল আনসার। বুঝতে পারলে? হ্যাঁ, লিখে নাও। তো এই লাইনটাকে বুঝতে পারলে এই কোয়েশ্চেনটা দেখো পুরো জলের মতন সলভ হয়ে গেল। না হলে তোমাকে ওই কিরচফস ল অ্যাপ্লাই করতে হবে, কিরচফস ল অ্যাপ্লাই করে তোমাকে আনসার বার করতে হবে। লিখে নাও চটপট। তোমার লেখা আমি পরের কোয়েশ্চেনটা লিখে দেবো। ওটা লেখা হয়েছে? হ্যাঁ স্যার। এই কোয়েশ্চেনটা হলো আর এক্স ওয়াই কত হবে? ড্র করে নাও, এই লেখো আর এক্স ওয়াই কত হবে। হলো? হ্যাঁ। চলো,
আর এক্স ওয়াই বার করতে বলেছে। আচ্ছা, আর এক্স ওয়াই বার করতে বলেছে, আমাকে এক্স পয়েন্টটা ওই এন্ডে দেখিয়েছে, এই ওয়াই পয়েন্টটা এই এন্ডে দেখিয়েছে। এর মানে হলো যে আমি যদি সার্কিটটাকে ব্যাটারি থ্রু কানেক্ট করি তাহলে একটা এন্ড লেগেছে এক্সে, অন্য এন্ড লেগেছে ওয়াইতে, ঠিক আছে? তাহলে যদি কারেন্ট এক্স দিয়ে ঢোকে কিংবা ওয়াই দিয়ে ঢোকে, আমি বলছি তোমার এক্স দিয়ে ঢুকছে কারেন্টটা, আমি বললাম যে এটা তোমার পজিটিভ পোর্শনটা, ঠিক আছে? মানে বড় দাড়িটা আর কি ব্যাটারি এখানে আছে, ছোটরা এখানটাতে আছে, ঠিক আছে? তাহলে ব্যাটারিতে কানেক্ট মানে সার্কিটের মধ্যে কারেন্টটা ঢুকছে কোনখান দিয়ে? এক্স দিয়ে, হলো? যদি এক্স দিয়ে ঢোকে কারেন্টটা, যদি এক্স দিয়ে ঢোকে, আমি কি বলেছিলাম প্রথম লাইনটা, কারেন্ট যদি মানে সেকেন্ড লাইনটা ছিল না, যে যদি ব্যাটারি থেকে কারেন্ট বেরোয় সেই কারেন্টকে আবার রিটার্ন ব্যাক করবে, কনফার্ম করবে, তাই না? তো তার মানে কারেন্ট যদি ব্যাটারি থেকে এক্স দিয়ে বেরিয়ে গিয়ে থাকে তাহলে রিটার্ন ব্যাক করতে গেলে ওকে ওয়াইতে আসতে হবে, কারণ নেগেটিভ এন্ডটা ওয়াইতে লাগানো আছে, বুঝতে পারলে? তার মানে যদি কারেন্টটা এক্স থেকে বেরোয়, আমি বললাম যে এইখান থেকে কারেন্ট বেরিয়েছে তোমার আই, যেটা ব্যাটারি সাপ্লাই করেছে, এই আই কারেন্টটা যখন এখানে এসেছে, এখানে এসে তার মধ্যে কনফিউশন হয়েছে, কারণ দুটো পাথ আছে এবং দুটো পাথই দেখো ইকুয়াল রেজিস্ট্যান্সের। তো আমি বলছি যে এখানটাতে আমি ধরলাম যে i1 পরিমাণ কারেন্ট গেল আর এখানে গেল i2 পরিমাণ কারেন্ট, ঠিক আছে? এবারে এই যে i1 পরিমাণ কারেন্টটা এটা আবার এখানে এসে ধরো আমি বললাম ডিভাইড হলো, আর i2 কারেন্ট আবার এখানে এসে ডিভাইড হয়ে যাবে। এবার এখানে তোমার কেসটা চালু হয়। দেখো, যদি আমি বলি ব্যাটারি কারেন্টকে ছাড়ছে তাহলে ব্যাটারি তো কারেন্টকে আবার রিসিভ করবে। এবার যদি রিসিভ করতে যায় তাহলে তার অন্য এন্ডটা, ব্যাটারির যে অন্য এন্ডটা আছে সেটা অবভিয়াসলি নেগেটিভ পোর্শনে যোগ করা থাকতে হবে, তাই তো? এবার তুমি দেখো এই এন্ডটা আর এই এন্ডটা এরা কি ব্যাটারির সাথে কানেক্ট করা আছে? না, নেই তো, কারণ আমাকে এক্স আর ওয়াই এর মধ্যে দেখতে বলেছে। তো আমি তো এটাকেই ধরবো না যে এক্স আর ওয়াইটা কানেক্ট করা আছে ব্যাটারির মধ্যে। তো যদি সেটা হয় তার মানে হলো এটাই যে এই যে এন্ডটা আর এই এন্ডটা এরা ব্যাটারির সাথে কানেক্টেড নেই, তার মানে কারেন্ট এখান দিয়ে ফ্লো করবে না। ডক্টর বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারলে? স্যার এটা আরেকবার বলবেন লাস্ট লাইন। এই যে সার্কিটটা দেখো, এইটার মধ্যে এই R1 আর R2 এই দুটো ছিল, তো ব্যাটারির সাথে দুজনার এন্ডই কিন্তু কানেক্ট করা ছিল, তো তাহলে কারেন্টটা দুজনের মধ্যে দিয়ে ফ্লো করবে। কিন্তু এখানে ব্যাটারির একটা এন্ড আছে এক্স এ, অন্য এন্ড আছে ওয়াই তে, তাহলে কারেন্ট যদি ফ্লো করে সেটা যদি এক্স থেকে এন্টার করে তাহলে ওয়াই এর মধ্যে যাবে আবার, তাই তো? কিন্তু যেই এন্ডগুলো কানেক্ট করা নেই তার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করতে পারবে? কারণ ব্যাটারি তো সেখান থেকে রিসিভই করতে পারবে না, ব্যাটারি তো ওখানে কানেক্ট করা নেই, বুঝতে পারলে? যদি আমার ব্যাটারিটা ওই দুটোর সাথেও কানেক্টেড থাকতো তাহলে আমি ভাবতাম যে হ্যাঁ কারেন্ট কত যেতে পারে, কিন্তু এখানে তো কানেক্টই করা নেই, ওটা কানেক্টটা যে কোনটা? এক্স আর ওয়াইতে। তার মানে এইটা থ্রু কোনো কারেন্টই যাবে না, কারেন্ট যাবে না মানে আমার ভেবেই লাভ নেই দুটো রেজিস্ট্যান্স আছে বলে, বুঝতে পারলে? কোনো রোলই নেই রেজিস্ট্যান্স দুটোর পুরো সার্কিটের মধ্যে, কারণ কোনো কারেন্টই তো ফ্লো করছে না। তো যদি আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে এখানে ইনিশিয়ালি কতগুলো রেজিস্ট্যান্স দেওয়া ছিল? 1 2 3 4 5 6 7 8, 8খানা। তার মধ্যে 2খানা রেজিস্ট্যান্সকে আমি ধরবোই না, 6টা রেজিস্ট্যান্সকে আমি শুধুমাত্র ধরবো, বুঝতে পারলে? অর্থাৎ এই i1 কারেন্টটা যখন এখানে আসবে তখন কিন্তু এইখান দিয়ে ফ্লো করবে না, এখানে চলে আসবে এবং এইখানে চলে এলো i1। এই যে i2 এটা এখানে আসার পর এখানে যাবে না, এখানে চলে আসবে i2, এবং দুটো i1 i2 মিলে যাবে এবং মিলে গিয়ে আলটিমেটলি i হয়ে বাইরে বেরিয়ে আসবে, যেটা এন্টার করেছিল। এবার সার্কিটটাকে তুমি একটুখানি সোজা করে নাও তাহলে কীরকম আসবে দেখো। যদি আমি দুটো রেজিস্ট্যান্সকে উড়িয়ে দিই তাহলে এইটা পাবো আমি সার্কিটটা, এখানে হচ্ছে 10, মাঝখানে আবার 10, এই 10টাকেও আমি নেব, এই 10টা আছে, এই 10টা দিয়েও কারেন্ট যাচ্ছে, এটাকে নিলাম, এটাকে দিয়েও কারেন্ট যাচ্ছে, এটাকে নিয়ে নিচ্ছি, আর একটা কোনটা? এইটা, এটাকেও নিয়ে নিচ্ছি। এইটা হবে আমার কাছে সার্কিটটা, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। এবার এই প্রত্যেকটা 10-এর মধ্যে যদি আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে ফেলি আমার কাজ হয়ে গেছে। তাহলে বুঝতে পারলে? দেখো তাহলে এই দুটো কত? সিরিজে আছে, 20 হবে। এই দুটো কিসে হবে? সিরিজে, 20। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 20 ওহম। এখান থেকে 20 ওহম। আবার এই দুটো 20 ওহম, এই দুটো 20 ওহম প্যারালাল কম্বিনেশনে চলে আসবে, তাই না? তাহলে এখান থেকে সার্কিটটা কীরকম তৈরি হবে? এরপরে 10, ওপরে একটা 20, নিচে একটা 20, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। 20 20 10, এই দুটো 20 প্যারালাল মিলে কত হবে? 20/2, তাহলে কত হবে? 10, আর এখানে কত? 10, তাহলে এইটা হচ্ছে মিলে চলে আসছে কত? 10।
আর এখানে 10, তারা আবার সিরিজে, তাহলে ফাইনালি আমি এখান থেকে আনসার কত পাবো? 10 + 10 মানে কত? 20 ওহম। বুঝতে পারলে কোয়েশ্চেনটা? হ্যাঁ স্যার। লিখে নাও। তো এই যে লাইনগুলো বললাম না, এই লাইনগুলো ওই কারণে বলছি, মাথায় রাখবে, এইগুলোকে ইউজ করার চেষ্টা করবে, তাতে করে অনেক কোয়েশ্চেন ইজিলি সলভ হয়ে যাবে, অনেক কোয়েশ্চেন সলভ হবে। এই লাইনটাকে না জানলে তুমি কোয়েশ্চেনটা সলভই করতে পারবে না। মানে সলভ করতে পারবে না বলতে কি, তুমি সেই নর্মাল কিছু ওয়েজ আছে যেগুলোকে অ্যাপ্লাই করে সলভ করবে, তোমার ইকুয়েশন তৈরি হবে, সেটা অনেক বড় ইকুয়েশনে চলে যাবে। y এর ওখানে আরেকটা 10 ওহম ছিল না? হ্যাঁ, y এর ওখানে আরেকটা 10 ওহম ছিল না? ও হ্যাঁ হ্যাঁ, সরি, ওয়াইয়ের কাছে একটা ছিল তো, হ্যাঁ এইখানে আর একটা হবে, তাহলে তোমার 30 হয়ে যাবে। 10 + 10 + 10 30 হয়ে যাবে এটা। এখানে 10 10 10 30 হবে, এটা 30 ওহম হয়ে যাবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। কমপ্লিট, চলো। না স্যার, একটু বাকি আছে। ঠিক আছে, ঠিক আছে, লিখো। স্যার হয়ে গেছে। চলো পরের কোয়েশ্চেনটা যাই। দেখো পরের কোয়েশ্চেনটা কি দিচ্ছে, দেখো। আর এক্স ওয়াই বার করতে হবে এখান থেকে, লিখে নাও। আর এক্স ওয়াই বার করতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এক্স ওয়াই এর থ্রু। এখন সৃজিত, তোমার যে কম্বিনেশনের প্রবলেম, ওটা তুমি আরেকবার ট্রাই করবে এগুলো করার পরে, বুঝতে পারলে যে সলভ হচ্ছে কিনা। হতে পারে এখন আবার সলভ হয়ে গেল, তাতেও না হলে তখন পাঠিয়ে দেবে। লেখা হলো? চলো দেখো সলিউশনটায় যাচ্ছি। প্রথমত কোয়েশ্চেনটা সলভ করার জন্য অনেক রকম প্রসেস হয়, যার মধ্যে একটা সবথেকে বড় প্রসেস সেটা হলো যে এটাকে মাঝখান দিয়ে কেটে দেওয়া, দিয়ে দুটো সার্কিটে ভাগ করে নেওয়া, তাই না? এটাকে প্রসেস অফ সিমেট্রি বলে। যারা যারা তোমরা করে রেখেছো অলরেডি, এই মানে তারা হয়তো শুনেও থাকবে, শুনেছো সৃজিত? সিমেট্রিক্যাল প্রসেস, তাই না? মাঝখান থেকে কেটে দাও, দুটো পার্টে ভাগ হয়ে যাবে, দিয়ে দুটো পার্টে ভাগ হয়ে যাওয়ার পর সেটাকে তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে ফেলবে, এটা একটা হয়। কিন্তু আমি ওইসব কিছু করব না, কারণ ওইসব কিছু করা মানেই দেখো হয়েছে, দেখো এখন এসছে, এখন এসছে। এবার দেখো, কিন্তু ওই সমস্ত প্রসেসগুলোকে আমি অ্যাপ্লাই করতে চাইছি না, কারণ ওরকম প্রসেস মাথায় রাখলে হয় কি না, তুমি যখন কোয়েশ্চেন পাবে, ওগুলো কিছু স্পেসিফিক কোয়েশ্চেন তোমাকে এক্সাম হলে বসে বসে ডিসাইড করতে হবে তুমি কোনখানে অ্যাপ্লাই করবে আর কোনখানে করবে না।
এটা ব্যাপারটা হয়েছে। তো আমি বারবার বলছি না এক্সাম হলের মধ্যে বেশি হেক্টিক কিছু নেব না, যদিও আমরা যদি দরকার পড়ে তাহলে শিখেও নেবো একবার, কিন্তু চেষ্টা করব বেসিক। কারণ দেখো সত্যি কথা বলতে গেলে ওই সমস্ত প্রসেসগুলোকে অ্যাপ্লাই করে কোয়েশ্চেন খুব কমই দেবে, যেটা দেবে সেটা তোমার বেসিক দিয়ে হবে। কারণ আমি বারবার বলছি এক্সামের ডিমান্ড কিন্তু তোমার রকেট সায়েন্স জানা নয়, তোমার বেসিক জানা। তো আজ অবধি এই যে তোমার সিমেট্রিক্যাল প্রসেস দিয়ে সলভিংয়ের যে সমস্ত কোয়েশ্চেন্স বা এই সমস্ত যে পার্টগুলো আছে সেইগুলো বাস্তবে খুব একটা কোয়েশ্চেন আসেনি আজ অবধি, বিশেষ করে অল ইন্ডিয়া এক্সাম সেগুলো। কারণ অল ইন্ডিয়া এক্সামের মোটিভ হচ্ছে তোমার কনসেপ্ট চেক করা, তোমার নলেজ চেক করা নয়। নলেজ চেক করার জন্য তুমি বিটেক এমবিবিএস পড়বে, সেখানে তোমাকে নলেজ কারেসপন্ডিং তারা দিয়ে দেবে। তোমার কনসেপ্ট চেক করা হচ্ছে এদের উদ্দেশ্যটা। দেখো যদি আমি বলি যে এই যে সার্কিটটা আছে এর একটা একটা করে পার্টকে আমি দেখছি, তাহলে আমি বলতে পারি যে এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা তার নিচেরটা, এদের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা এই উপরের রেজিস্ট্যান্সটার হবে সেম হবে এই নিচের রেজিস্ট্যান্সটারও পোটেনশিয়াল ডিফারেন্স হবে কিনা বলো? এই রেজিস্ট্যান্সটা এই রেজিস্ট্যান্স সেম হবে কেন? কারণ দুজনাই তো একটা কমন পয়েন্টে জয়েন্ট আছে, তাদের ইনিশিয়াল পয়েন্টটাও কমন, তাদের ফাইনাল পয়েন্টটাও কমন, তার মানে তাদের পোটেনশিয়াল ডিফারেন্স সেম। যদি পোটেনশিয়াল ডিফারেন্স সেম হয় তাহলে সেই কম্বিনেশনটা কি হয়? প্যারালাল। তার মানে আমি বলতে পারি এদের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়ে যাবে? R/2 সেম। এদেরকে দেখো দুটো ইনিশিয়াল পয়েন্ট, দুটো ফাইনাল পয়েন্ট সেম, তাহলে এদেরও পোটেনশিয়াল ডিফারেন্স সেম। এখান থেকেও আমি কত পাবো? R/2। এখান থেকেও সেম লজিক অ্যাপ্লাই করো, কত আসবে? R/2। এবারে সার্কিটটাকে একটুখানি ভালো করে এঁকে নাও, সোজা হয়ে গেল সার্কিটটা। R/2 এখানে কত আসছে? R/2 এখানে কত আসছে? R/2। তাহলে এখানে তোমার দুটো এন্ড এক্স আর ওয়াই R/2 করে আছে সবকটা। তাহলে এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়ে যাবে? 3R/2, তাই না? হয়ে গেল আনসার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। লিখে নাও। এই এক সেকেন্ড দাঁড়াও, ক্যালকুলেশন মিস্টেক হয়েছে একটা, দাঁড়াও 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 দাঁড়াও। ওপর দুটো সিরিজ হবে, এক সেকেন্ড দাঁড়াও। R/2 অব্দি লিখে নিয়েছিল প্রত্যেকে? হ্যাঁ স্যার। ওইখান থেকে দেখো একটা মিস্টেক হয়ে গেছিল শর্টকাট তাড়াতাড়ি করতে গিয়ে, এই দুটো সিরিজে, তাই না? তাহলে এখান থেকে কত আসবে? R, আর R অ্যান্ড R/2 এটা হলো তোমার প্যারালাল, বুঝতে পারলে? এটা মিস্টেক হয়ে গেছিলো। তাহলে ইকুইভ্যালেন্টটা কত আসবে না? R ইকুইভ্যালেন্ট হয়ে যাবে R প্যারালাল টু R/2। তাহলে কত আসবে? R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে আসছে কত? R²/2, নিচে কত আসছে? 3R/2। 2 কেটে যাবে, আর এখানটাতে তোমার R অ্যান্ড R² কেটে যাবে। তো ফাইনালি এটা তোমার পড়ে থাকবে কত? বোধহয় R/3 নাকি? R/3, এইটা হবে আনসারটা। বুঝতে পারলে? লিখে নাও। স্যার হয়ে গেছে। কমপ্লিট? চলো আচ্ছা, পরের কোয়েশ্চেনটা লেখো। দেখো পরের কোয়েশ্চেনটা বলছে একটা সার্কেল তোমাকে দেওয়া আছে, ঠিক আছে? এই সার্কেলটার রেজিস্ট্যান্স হচ্ছে 12 ওহম। এটা রেজিস্ট্যান্স তোমাকে বলা আছে 12 ওহম, ঠিক আছে? এই সার্কেলটাকে কয়েকটা
কম্বিনেশনেরা ভাগ করছে, ঠিক আছে। আমি কি করলাম, এই যে মেটালিক সার্কেলটা আছে না, এই মেটালিক সার্কেলটা থ্রু আমি কিছু তারকে জয়েন করছি। প্রথম তারটাকে আমি জয়েন করছি এরকমভাবে, এইখানে একটা তার জয়েন করলাম, এইখানে একটা তারকে জয়েন করলাম, এই অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি, ঠিক আছে। এবার আমাকে বলছে এটা হলো তোমার এ, এটা হলো বি। এখন আমাকে বলবে যে এদের মধ্যে আর ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে, বুঝতে পারলে? আর ইকুইভ্যালেন্ট কত হবে, এটা হলো কোয়েশ্চেনটা, ঠিক আছে। কি করে বার করব? দেখো, যখনই আমি এখানে জয়েন করলাম আর এখানে জয়েন করলাম, তখন কিন্তু এই ওয়্যারটা আর দুটো, মানে একটা ওয়্যার থাকলো না, সেটা এখন দুটো রেজিস্ট্যান্সের মতন বিহেভিয়ার শো করলো, তাই না? কারণ এই পোর্শনটা একটা রেজিস্ট্যান্স হয়ে গেল, এই পোর্শনটা আরেকটা রেজিস্ট্যান্স। ক্লিয়ার? যদি পুরোটা 12 ওহম হয়, আর এটা যদি 90 ডিগ্রি হয়, আমি বলতে পারি যে এই পোর্শনটা হলো পুরোটার 1/4। হ্যাঁ, তাই না? স্যার এবি কি জয়েন করা হয়েছে ওয়্যার দিয়ে? হ্যাঁ, এটা ছিল ইনিশিয়াল। আমি এইখানে একটা তার লাগালাম, এখানে একটা তার, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তারা সেন্টারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে আর কি, বুঝতে পারলে? ঠিক আছে, তারের রিং আর কি, এটা মাঝখানটা কিন্তু হলো। তাহলে এখন আমি বলতে পারি যে এই পোর্শনটা রেজিস্ট্যান্স কত হবে না, এই পোর্শনটা রেজিস্ট্যান্স হয়ে যাবে তোমার 1/4। 1/4 মানে কি? 12 1/4 মানে 12 ইন্টু স্যার কোশ্চেনটা কি আর এবি? আর এবি বা আর ইকুইভ্যালেন্ট, আর এবিও লিখে নিতে পারো। আর এবি কত হবে? হ্যাঁ, তাহলে এই পোর্শনটার জন্য কত হবে? 12 ইন্টু তার 1/4 কত আসবে? 3 ওহম। যদি এটা 3 ওহম হয়, তাহলে এই পোর্শনটা কত হবে বলো? কত হবে? 11 ওহম, সরি 9 ওহম, তাই না? কারণ টোটালটা কত? 12। তাহলে এটা কত হবে? 9 ওহম। এখন কম্বিনেশনটা কীরকম আসছে? প্যারালাল কম্বিনেশন। তাহলে আর ইকুইভ্যালেন্ট বা আর এবি কত হবে? 3 ইন্টু 9 ডিভাইডেড বাই 3 প্লাস 9, তাহলে কত আসছে? 27 ডিভাইডেড বাই 12, এত ওহম। ক্লিয়ার হলো? চলো এবারে নেক্সট কোয়েশ্চেনটা তোমরা ট্রাই করবে বাড়িতে। ওই ওয়্যারটাই ছিল, ওই ওয়্যারটার মধ্যে এখন আমি কি করলাম, তারটাকে আমি এখন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে জয়েন করেছি, এইভাবে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তোমাকে বার করতে হবে আর এ বি কত হবে, বোঝা গেল? তোমাকে এখন বার করতে হবে আর এ বি কত হবে। ক্লিয়ার? লিখে নাও। চলো আজকে এতটাই থাক, তোমরা লেখাটা কমপ্লিট করে নাও, পরের ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।